আমরা একটু অপেক্ষা করব নাকি? লোকজন এখন আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম, আপনি এসেছেন। আমরা সময় নষ্ট না করে আপনাকে অনুরোধ করছি আপনার আলোচনা শুরু করতে। আচ্ছা, হ্যাঁ দিদি, ম্যাডাম রত্না বসু, আমরা বেলুড় বিদ্যা মন্দিরের পক্ষ থেকে অনুরোধ করছি আপনি আপনার বক্তব্য শুরু করুন। আচ্ছা। নমস্কার। প্রথমে মঙ্গলাচরণ। यस्य प्रसादम् अवलम्ब्य जगद्गुरूणामप्यस्खलद् बहुगुणा प्रसरन्ति वाचः सा वेदशास्त्र परिनिर्मित वन्द्यदेहा भूयात् समग्र वरदैव सरस्वती नः। सारस्वत व्याकरण আগের দিন ঐতিহাসিক পটভূমি বিস্তৃত ভাবে ব্যাখ্যা হয়েছে। আজকে সরাসরি চলে যাচ্ছে গ্রন্থের বিষয় বিস্তারে। প্রথমে আমি বলি, আমি আজকে কিছু কিছু জায়গায় চান্দ্র ব্যাকরণ এবং মুগ্ধবোধ ব্যাকরণের সঙ্গে এটা আর একটু তুলনা করব। কারণ সারস্বত ব্যাকরণ যদি দ্বাদশ শতকের গ্রন্থ হয় আর গোপদেব কৃত মুগ্ধবোধ যদি ত্রয়োদশ শতকের হয়, তাহলে ভাবা যেতে পারে যে সারস্বত ব্যাকরণের এই মডেলটা, মানে বিষয় বিন্যাসের মডেলটাই মুগ্ধবোধ ব্যাকরণে গৃহীত হয়েছিল। এবং এই ব্যাপারে অনেক দিনের আগেকার পূর্বসূরি, মানে দ্বাদশ এবং ত্রয়োদশ শতাব্দ নয়, বর্তমান কালগণনার অর্থাৎ খ্রিস্টীয় পঞ্চম শতাব্দের, কেউ কেউ তাকে ষষ্ঠ শতাব্দ বলছেন, কথাটা ঠিক নয়, পঞ্চম শতাব্দের বৈয়াকরণ বঙ্গদেশীয় বরেন্দ্র ভূমি নিবাসী চন্দ্রগৌমী, তার ব্যাকরণের বিন্যাস কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছিল। চন্দ্রগৌমী প্রথম পাণিনির পরে পৃথক সূত্র প্রয়োগ করলেন, 8 অধ্যায়ে নয় 6 অধ্যায়ে, এবং প্রত্যেক অধ্যায়ে 4টি করে পাদও, সেটা ঠিক। তিনি বর্ণ সমন্বয় দিয়ে শুরু করেছেন, চন্দ্রগৌমীর কথা বলছি, এবং প্রত্যেকেই বর্ণ সমন্বয় দিয়েই শুরু করেন, বর্ণমালাটা পেশ করেন। যে বর্ণমালা অনুসারে তারা সংক্ষিপ্ত পদ্ধতি একটা করেন, প্রত্যাহার। পাণিনি ব্যাকরণে প্রত্যাহারের পরিষ্কার লক্ষণ দেওয়া হয়েছে, চান্দ্র ব্যাকরণেও প্রত্যাহারের লক্ষণ দেওয়া হয়েছে, সেই লক্ষণ সূত্র আছে। কিন্তু এই সারস্বত ব্যাকরণে প্রত্যাহার কি সেটা বলা হয়নি, মানে বৃত্তির মধ্যে বলে দেওয়া হচ্ছে এইভাবে প্রত্যাহার হবে। অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে, আমি বলছি ধরে নেওয়া হচ্ছে যে সবাই মোটের উপর চালু একটু সংস্কৃত উচ্চারণের সঙ্গে পরিচিত। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি চান্দ্র ব্যাকরণে মাহেশ্বর সূত্র আছে 13টি, 14টি নয়। তাহলে বাদ গেছে কে? অয়ন রিলিক এবং অয়ুজ হজবরলন, ওই যে হজবরট লন, এই দুখানা না করে চন্দ্রগৌমী একসাথে হজবরলন করেছেন, তার ফলে একটা কমেছে। আরো লক্ষণীয়, চন্দ্রগৌমী বৈদিক অংশ প্রয়োগ করেননি, তার উৎপত্তি নির্দেশ করেননি বৈদিক বাংময়ের শব্দাবলীর বা প্রয়োগাবলীর পদসাধনের। কিন্তু চন্দ্রগৌমী বর্ণটি 2 বার পড়া হয়েছে। এরপরে বলবার কথা আমার এই যে চান্দ্র ব্যাকরণ শুরু হয়েছে ওই প্রত্যয় দিয়ে, ধাতুর পরে কি কি প্রত্যয় হয়েছে তাই দিয়ে। আর তার লক্ষণীয় বিষয় এই 3টি ব্যাকরণের মধ্যেই দেখতে পাচ্ছি, বিশেষ করে চান্দ্র ব্যাকরণ এবং আমাদের
মুগ্ধবোধ ব্যাকরণে, চান্দ্র ব্যাকরণের ক্ষেত্রেও যে প্রশ্ন, এবং এই প্রশ্নটা মুগ্ধবোধ ব্যাকরণ এবং আমাদের সারস্বত ব্যাকরণ দুই ক্ষেত্রেই প্রশ্নটা ওঠে যে সূত্রের সঙ্গে যে বৃত্তি অংশটা, এই বৃত্তিটি সৌভাগ্য অর্থাৎ অটো কমেন্টারি, সূত্রকারের নিজেরই প্রণয়ন নাকি পরবর্তীকালে কেউ করেছেন। সারস্বত ব্যাকরণ সম্পর্কে এই বিতর্কটা আমি আগের দিন বলেছি। অনেকে মনে করছেন নরেন্দ্র নগরী করেছেন, অনেকে মনে করছেন না নরেন্দ্র নগরী করেননি। এবং সারস্বত ব্যাকরণের মূল সূত্র সংখ্যা অনেক জায়গাতে উল্লেখিত হয়েছে 700 বলে, কিন্তু পরবর্তীতে বিভিন্ন টিকা এবং বিভিন্ন সংস্করণে আমরা দেখতে পাচ্ছি 1500, 2500, 2000, 2500 করতে করতে 3000-এর উপরে চলে গিয়েছে। এবং এটার মধ্যে কতটা সূত্র, কতটা প্রক্রিয়া, কতটা বার্তিক, এই তিনটি ব্যাকরণেরই নিজস্ব ধাতুপাঠ এবং নিজস্ব পরিভাষা সূত্র আছে। এটা আবার একটা বলবার। আর একটা কথা হচ্ছে যে চান্দ্র ব্যাকরণ এরও যে বৃত্তি, সেটা চন্দ্রভূমি নিজের প্রণয়ন, নিজের রচনা নাকি অন্য কেউ করেছেন, এই তর্ক রয়েছে, কিন্তু অধিকাংশের মত বৃত্তি চন্দ্রভূমি নিজেই রচনা করেছিলেন। এবং মুগ্ধবোধ ব্যাকরণ সম্পর্কেও এই একই কথা। একটা গল্প আছে যে প্রথমে সূত্র রচনা করলেন, তারপরে তার জননী এসে তাকে বললেন, তুই যে বাবা এইসব সূত্র করলে বড়ই কঠিন হয়ে গেছে, তুই তো বলছিস বাল বুদ্ধি বিবিধার্থে, বাল বুদ্ধির বিকাশের জন্য এটা করছিস, কিন্তু একটু কিছু না বুঝিয়ে দিলে তো বাচ্চারা বুঝবে না। তখন তিনি বৃত্তি রচনায় প্রবৃত্ত হন এবং পরম পূজনীয় আমার আচার্য ছিলেন সন্ন্যাসী মানুষ নিরঞ্জন স্বরূপ ব্রহ্মচারী। তার সম্পাদিত রামতর্কবাগীশ এবং দুর্গা দাসের টিকা সহ যে মুগ্ধবোধ ব্যাকরণ মুদ্রিত আছে, বর্তমানে দুর্লভ, অলভ্য, কিন্তু সেটি সব থেকে ভালো ব্যাখ্যা এবং তার ভূমিকা এত সংক্ষিপ্ত কিন্তু এত সারগর্ভ। সেখানে তিনি বুঝিয়ে দিয়েছেন যে প্রথম যে সূত্র, তাতে পুরো মঙ্গলাচরণ হয়ে গেছে, তারপরে আবার যে মঙ্গলাচরণ, এটা হচ্ছে বৃত্তির মঙ্গলাচরণ। কাজেই সূত্র এবং বৃত্তি উভয়ই বোপদেবেরই প্রণয়ন, তাঁরই রচনা। আর মুগ্ধবোধ ব্যাকরণ শেষ হয়েছে যে সূত্র দিয়ে, সেই সূত্রের নাম হচ্ছে বহুলং ব্রহ্মণী, মানে অন্তে আছে কৃত প্রত্যয়। এই কৃত প্রত্যয় প্রকরণ আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগটা একেবারেই সারস্বত ব্যাকরণের অনুরূপ। এবং শেষকালে বলছেন যে বহুলং ব্রহ্মণী অর্থাৎ বৈদিক বাংময়ে এই যে প্রয়োগ শুধু কৃত নয়, বাকি সবকিছুরই সেটা বহুলম। ক্বচিৎ এবমেব ভবতি, ক্বচিৎ ন ভবতি, ক্বচিৎ অন্য প্রসঙ্গে ভবতি, অন্যত্র প্রসঙ্গে ভবতি, প্রসঙ্গান্তরে স্থলান্তরে, ক্বচিৎ বা ভিন্ন কোপি প্রয়োগ ভবতি। এখানে টিকাকারেরা সকলেই বলেছেন, বৃত্তিতেও আছে ব্রহ্মণ শব্দ গ্রহণং মঙ্গলার্থম, কিন্তু সূত্রের মধ্যে যখন বলছেন বৈদিকের প্রয়োগে অন্যথা ভবতি, তখন বোঝা যাচ্ছে ব্রহ্মণ শব্দের দ্বারা তিনি মন্ত্রকে বুঝিয়েছেন এবং লক্ষণায় স্বাভাবিকভাবেই বৈদিক মন্ত্র এবং বৈদিক বাংময়কে বুঝিয়েছেন। অন্যদিকে মঙ্গল হয়েছে এই ব্রহ্মণ শব্দের উচ্চারণের দ্বারা। আশ্চর্যভাবে আমরা চন্দ্র ব্যাকরণ যখন দেখছি, সেখানে দেখতে পাচ্ছি শেষ সূত্র চন্দ্রভূমির 6 অধ্যায়ের এবং 6 প্রতিটি অধ্যায়ে 4টি করে পাদ। এই 6ষ্ঠ অধ্যায়ে 4র্থ পাদ সেটা সন্ধি আলোচনা করেছে। সন্ধির শেষ সূত্রটি হচ্ছে যে চয়স্বরী দ্বিতীয়, চয়স্বরী পরত দ্বিতীয় বা ভবতি, যেমন ভবৎসু ভবৎসু। আচ্ছা গেল, কিন্তু কথাটা হচ্ছে অপ্সরা বলতে গিয়ে অপ্সরা বা অপ্সরা এই দুটোই হতে পারে। পরে যখন চয় থাকে তখন তার স্বর যদি পরে থাকে স্বরী সপ্তমী, তাহলে চয় যেটা অর্থাৎ প্রথম বর্ণ, সেটা প্রথম বর্ণ থাকতে পারে
কিংবা দ্বিতীয় বর্ণে পরিণত হয়। এটা একটা বিশিষ্ট প্রয়োগ। এবং বলছেন স্বরি ইতি কিম, স্বর থাকলে অর্থাৎ স্বর এই তিনটে সিমিল্যান্ট, তিনটে শীষ ধ্বনি পরে থাকলেই এরকম চয় যেটা এরকম ওই চটতব কপয়, ওই চটতব কপয়, কারণ এই চন্দ্রগমের মাহেশ্বর সূত্র একেবারেই পানিনি যে মাহেশ্বর সূত্র উল্লেখ করেছেন সেরকমই, মানে বর্ণ সমন্বয় সূত্র, মাহেশ্বর সূত্র নয়। সেখানে এই বৃত্তি শেষ করছেন সত্যম শব্দটা দিয়ে। যেমন সত্য, এই তয়ের পরে য় আছে, সেটা চয়ের মধ্যে পড়ে না, অর্থাৎ বর্গের প্রথম বর্ণের মধ্যে পড়ে না। তাই ওখানে সত্যম অথবা সত্যম থয় জফলা এরকমটা হবে না। অর্থাৎ চান্দ্র ব্যাকরণের অন্তিম পদটি আমারও সত্যম, মঙ্গলার্থ বটে, তাত্ত্বিক দর্শন হিসেবেও আমরা এটাকে ভাবতে পারি যে তারা কিভাবে শেষ করছেন। এবং আমরা যদি এটা দেখি যে সারস্বত ব্যাকরণ কিভাবে শেষ হচ্ছে, সারস্বত ব্যাকরণের অন্তিম ভাগে হচ্ছে কৃত প্রত্যয়, এবং কৃত প্রত্যয়কে নানা ভাগে ভাগ করে ব্যাখ্যা করা হয়েছে। কৃত প্রত্যয়কে কয়েকটি বিশিষ্ট প্রয়োগের দিক থেকে কয়েকটি বিশিষ্ট ভাগে ভাগ করা হয়েছে, করেই প্রয়োগ করা হয়েছে। এই হলো, মেশিন খোলে না, হলো বাপু তাড়াতাড়ি, ভুলে গেল 3 4, ওকে। শেষ হচ্ছে কি দিয়ে এটা আমরা দেখব। উনি শেষ করেছেন এই কথাগুলো বলে, আমি পড়ছি। নিজের পরিচয় দিয়েছেন, ঠিক যেমন ভূপদেব তার গুরুর নাম দিয়েছেন, তার বংশের নাম দিয়েছেন অন্তিম শ্লোকে গিয়ে। এখানে সারস্বত ব্যাকরণ শেষ হচ্ছে কিভাবে? অন্তিম 3টে সূত্র হচ্ছে বর্ণাৎকার, কোন বর্ণকে বোঝাবার জন্য সেখানে একটা কারো প্রত্যয় যোগ হয়। রাদ ইফো বা, র বর্ণটা বোঝাবার জন্য র কারও বলা যেতে পারে, বর্ণাৎকারও। আপনাদের বারবারই, আপনারা যারা আমার কাছে পড়াশোনা করেছেন কিছুটা তারা জানেন, ককারো খকারো অকারো বকারো ঘকারো গকারো, কুম্ভকর্ণে ভকারস্তি, এই মজার শ্লোক অনেকবার শুনেছেন। যে বর্ণাৎকার শেষ থেকে 3 নম্বর সূত্র, তারপরে সূত্রটা হচ্ছে মানে শেষ থেকে 2 নম্বর সূত্র রাত, মানে র বর্ণের পরে কারও হতে পারে, তবে সেটা কেউ বলে না, ইফো হয়। মানে কি বলা হয়, রেফ, দ্বিরেফ, যে শব্দে 2টো র বর্ণ আছে, র বর্ণকে বোঝাবার জন্য রকারও বলা হয় না, ইফো বা, মানে ওখানে বিকল্প দিয়েছেন। অর্থাৎ রকারও যদি কেউ বলে নেহাত একটা ভুল হয়ে যায় তা নয়, এইটা কিন্তু সারস্বত ব্যাকরণ পারমিশন দিল, এলাও করলো। তারপরে বলছেন এটা সব থেকে কথা ভালো, লোকাত শেষস্য সিদ্ধির যথা মাতরাদে। এই লোক ব্যবহারে আর কি কি শুদ্ধ বা আর কি কি প্রয়োগ হয় সেটা নিজেরা লক্ষ্য করে নেবে। এরপরে নিজের পরিচয় দিয়ে 2টি শ্লোক লিখেছেন। স্বরূপান্ত অনুভূত্যাদি, তাহলে স্বরূপটা অন্তে আছে, আদিতে আছে অনুভূতি শব্দ। স্বরূপান্ত অনুভূত্যাদি শব্দবোধ যত্র সার্থক সমস্করী শুভাং চক্রে
প্রক্রিয়াং চতুরোচিতাম। আরম্ভ করেছিলেন কি, ছোটদের বোঝার সুবিধার জন্য এটা রচনা করছেন। এখন বলছেন কি, স সেই স্বরূপান্ত অনুভূতি আদি, অর্থাৎ অনুভূতি স্বরূপ, যেখানে যত্র সার্থক শব্দ অভূত, যেখানে শব্দ সার্থক হয়ে উঠল, অর্থবৎ হয়ে উঠল, তাৎপর্যময় হয়ে উঠল, সেই রকম প্রক্রিয়াম শুভাং চক্রে, সেই মঙ্গলময়ী প্রক্রিয়া, কল্যাণকরী প্রক্রিয়া করলেন। আবার দেখুন, ক্রি ধাতু প্রণয়ন অর্থে, গ্রন্থ কর্তৃত্ব অর্থে। কিরকম প্রক্রিয়া? এই জন্যই সারস্বত ব্যাকরণকে সারস্বত প্রক্রিয়াই বলা হয়। পরবর্তীতে গ্রন্থ প্রণয়ন কালে সকলেই সারস্বত ব্যাকরণম বলেছেন। জীবনানন্দ বিদ্যাসাগর হোক বা অন্যান্য আর কাশী সংস্কৃত সিরিজে যে বই ছাপা হয়েছে, সেখানেও সারস্বত ব্যাকরণম বলা হয়েছে। কিছু কিছু গ্রন্থ সারস্বত প্রক্রিয়া নামে আছে। এমনকি একটি গ্রন্থ আছে সারস্বত পূর্বপক্ষ। এখন চতুরোচিতাম, চতুরদের পক্ষে উপযুক্ত, গ্রন্থের শেষে সেসব গিয়ে বলছেন। তার মানে কি, বালরা আরম্ভ করলেও এই সারস্বত ব্যাকরণ অধ্যয়ন করে পঠন পাঠনের মাধ্যমে সেই বাল যারা প্রথম বিদ্যার্থী ছিল তারা চতুর হয়ে উঠেছে। এবং অনুভূতি স্বরূপাচার্য যে সন্ন্যাস নেওয়ার পরে সন্ন্যাসী অবস্থায় এই গ্রন্থ রচনা করেছিলেন, সে কথা তিনি নিজেই এই শ্লোকে বলেছেন। স অনুভূতি স্বরূপ মস্করি। মস্কর হচ্ছে সন্ন্যাসীর যে বংশদণ্ড হাতে থাকে, সন্ন্যাসীর হাতে লাঠি থাকে তো, সেটা হচ্ছে মস্কর। মস্করি মানে যার হাতে সেই বংশদণ্ডটি আছে, অর্থাৎ সন্ন্যাসী অনুভূতির স্বরূপ এইভাবে এটা করলেন। তারপরে শ্লোকটার মধ্যে দারুণ সুন্দর মজা আছে, সুন্দর কবিতাও আছে। এটা শেষ। অবতাদ ও হয়গ্রীব কমলা বর ঈশ্বর। অবতাদ ও হয়গ্রীব বিষ্ণুর একটি রূপ, যেটা দক্ষিণ ভারতে খুবই উপাসিত হয়ে থাকেন, উপাস্য। কমলা বর ঈশ্বর মানে নারায়ণ, বিষ্ণু। সুরাসুর নরাকার, অনুপ্রাস খেয়াল করুন। কমলা অবতাদ ও হয়গ্রীব কমলা বর ঈশ্বর সুরাসুর নরাকার মধুপাপিত পৎকজ। এইখানে এই যে শেষ শব্দটি পৎকজ, অনেকেই এটা করে ফেলেছেন পঙ্কজ পুঁথিতে, কিছু এডিশনেও পঙ্কজ দেখলাম, কিন্তু এটা তা নয়। এখানে কজ, ক মানে জল, জলজ মানে পদ্ম, কমল। এরকম কমল, পদ মানে চরণ কমল। আমরা এক্ষুনি চয়ক দ্বিতীয়া সরি পরে পড়লাম, তাহলে ওই পদটা পথ হয়ে গেল। তাহলে ক জ পরে যেহেতু প্রথম বর্ণ আছে, পথ চরণরূপ কমল, সে চরণ কমল যুগল। আপিত, অপিত নয়, মধুপাপিত। এখানে মধুপ অপিত নয়, ভ্রমরেরা পান করেনি এমন নয়, মধুপ আপিত। ভ্রমরেরা নিঃশেষে অতি আদরের সঙ্গে বিপুল ভাবে ব্যাপকভাবে পান করে, যার চরণ কমল যুগল। ঠিক আছে, মধুপাপিত পৎকজ। কারা সেই মধুপ? কারা? সুরাসুর নরাকার, দেবতা অসুর নরগণ কেউ বাদ নেই।
সকলেই যার শ্রীচরণ কমল মধু পান করেন, কি করে? ভ্রমর হয়ে এবং অশেষ আদরের সঙ্গে। চন্দ্রকীর্তি বৃত্তিতে বলেছেন আপিত মানে অত্যাদরেণ অবলোকিত। তাহলে কাকে অবলোকিত? যে হয়গ্রীব কমলাবর ঈশ্বরকে। সেই হয়গ্রীব কমলাবর ঈশ্বর অবতাদব, সকলকে রক্ষা করুন। এখন এই সারাক্ষণ আমরা দেখতে পেয়েছি এই সারস্বত ব্যাকরণে এক হচ্ছে কৃষ্ণবাচক, মানে কৃষ্ণের উপাসনামূলক কথাবার্তা, দেবতা উপাসনামূলক, এবং সত্য এবং ব্রহ্ম। সৎ কথাটা বলতে গিয়ে প্রথমা প্রাতিপদিকার্থে হয়, এটা বলতে গিয়ে সৎ ব্রহ্ম, তৎ ব্রহ্ম, এইসব উদাহরণ দিচ্ছেন। এর থেকে তাদের সোশ্যাল স্ট্যাটাস এবং তাদের যে সন্ন্যাস ও আশ্রমে তারা তখন রয়েছেন, এটা অনুমান করা খুব কঠিন হয় না, ঐতিহাসিক ভাবে যেটাই হচ্ছে বৃত্তান্ত। অন্যদিকে মুগ্ধবোধ ব্যাকরণেও সারাক্ষণই কৃষ্ণ সেবার কথা রয়েছে। সেজন্য শেষকালে গিয়ে বলা হয়েছে, যদি কারো এইটা পড়লে শব্দশাস্ত্রের জ্ঞানের সঙ্গে সঙ্গে দেবতা কৃষ্ণেরও অর্চনা, বন্দনা, স্মরণ, কীর্তন হয়ে যাচ্ছে, সেই পুণ্য লাভ করছেন এই ব্যাকরণের যারা অনুশীলন করছেন। এখন আসি বর্ণ সমন্বয়। বর্ণ কি করে হয়েছে? এখানে প্রথমে বলতে হয় যে আমরা মুগ্ধবোধ ব্যাকরণে দেখছিলাম, পড়িয়েছিলেন পার্বতী ম্যাডাম, যে 14টা মাহেশ্বর সূত্র নয়, সেখানে 10টি আছে। সেখানে কিন্তু ওই দুবার নেই, হকার নেই, এবং অনেকগুলো বর্ণকে এক টানা বলে দিয়েছেন। আমি পড়ছি সেই জায়গাটা। এটা সরাসরি ভাবে সারস্বত ব্যাকরণের থেকেই নেওয়া। যেমন অ আ, হ্যাঁ বর্ণ করি, অ ই উ রিল রি ক, ফলন্ত দেননি ক, এ ও ঙ, ঐ ঔ চ, হয় বর ল, আর কোনো দেননি, লন লট অজগর লন এসব পড়েননি। তারপরে কি করলেন? ঞ ন ন ঙ ম, 5টা পঞ্চম বর্ণ। ঝ ঢ ধ ঘ ভ, অন্য অর্ডারে, ঝবং ঘটাধস নয়, অন্য অর্ডারে, অন্য ক্রমে। তারপরে আছে জ ড দ গ ব, জ ড দ গ ব। কাজে এই ব্যাকরণে প্রত্যাহার গুলো জব হবে। হ্যাঁ, তারপরে আছে খ খ ছ ঠ থ, এটা প্রায় একই রকম। চ ট ত ক প, স স সাদ্যন্তায় অধ্যায়, এই পর্যন্ত বললেন। এখন এরপরে সবকটা প্রত্যাহার বৃত্তিতে বলা আছে। এই কিভাবে বলেছেন আমাদেরকে? সারস্বত ব্যাকরণ। এই যে এরা চলে যায়, এদেরকে বের করতে করতে শোনা যায়। ওকে, এইটা হলো। বলছেন, আমি পড়ছি। হ্যাঁ, তত্র তাবৎ, মঙ্গলাচরণের পরে, তত্র তাবৎ সব ব্যবহারায় সংগৃহ্যতে, সংজ্ঞা সংজ্ঞা করা হচ্ছে। অ ই উ রেল রি সমানা, অনেন প্রত্যাহার গ্রহণায় বর্ণা।
দেখেছেন প্রত্যাহার কাকে বলে বলেননি কিন্তু এখনো। পরিগণ্যন্তে তেষাং সমান সংজ্ঞাচ বিধীয়তে, এইভাবে পরিগণনা করা হলো বর্ণমালার এবং তাদের একটা সংজ্ঞা দেয়া হলো। তাদের সংজ্ঞা হলো সমান। কারা কারা? অ ই উ রিল রি। আচ্ছা, নৈতেষু সূত্রেষু সন্ধির অনুসন্ধেয় অবিবক্ষিতত্বাৎ। এইখানে বর্ণ সমন্বয়ে যখন আমি করছি, এখানে সন্ধি করা হবে না, হচ্ছে না। কেন এখানে সন্ধি খুঁজতে যাবে না? অবিবক্ষিতত্বাৎ, এখানে ওটা বিবক্ষিত নয়, সুতরাং তুমি এখানে সন্ধি খুঁজবে না। এখন আমাদের পাণিনি ব্যাকরণ যখন আমরা পড়ি, সেখানেও এই প্রশ্নটা থাকে যে মাহেশ্বর সূত্র যখন আমরা করছি তখন সেখানে কেন সন্ধি হচ্ছে না অয়ন রিলেক। তার উত্তর করতে হচ্ছে যে এরা হচ্ছে প্রগৃহ্য। কেন? অপৃক্ত একাল প্রত্যয়, আর ওইখানে চাদিগণে এদের পাঠ হয়েছে, সুতরাং এদের সন্ধি হবে না। কিন্তু এখানে উনি অত কথা তো বলতে পারছেন না, কারণ এর ব্যাকরণ ওই কথাগুলো নেই। যদিও চাঁদি গণনা করেছেন অব্যয়ের মধ্যে, বলেওছেন সব কথা, এখানে কি বলছেন? এই সূত্রের মধ্যে সন্ধি করতে যাবে না। তবে সন্ধির কথা তো এখনো হয়ইনি, প্রথমে তো বর্ণ বলছে। এইখানেই কথা, সংস্কৃত ভাষার উচ্চারণ শ্রবণ কারোর কাছে অজানাতা নয়। সুতরাং তারা দেখে দেবোদ্যানে যাব, হ্যাঁ, তারপরে মন্ত্রালয়ে যাব, দেবালয়ে যাব, তাহলে এখানে ই দেবেন্দ্রর সঙ্গে কথা বলো, সবাই জানে মোটামুটি শব্দ জ্ঞান আছে, দেব আর ইন্দ্র, তো দেব ও ইন্দ্র এরকম তো বলে না, তাহলে এখানে কেন সন্ধি হলো না? বলছে না, এখানে সন্ধি অবিবক্ষিত। বিবক্ষিতস্তু সন্ধির ভবতি নিয়মাত। যদি বিবক্ষিত হয় কোন জায়গায় সূত্রের মধ্যে এদের উল্লেখ করতে গেলে, তখন কিন্তু সেটা সেইখানে বিবক্ষিত, অতএব সেখানে সন্ধি হলেও হতে পারে। লৌকিক প্রয়োগ নিষ্পত্তয়ে সময় মাত্রত্বাচ্চ, এখানে আমি লৌকিক প্রয়োগ তোমাদের দেখাবো, সুতরাং আর কথা আসছে না। তারপরে বলছেন এ ওই ও ঔ সন্ধ্যক্ষরাণী, 2 নম্বর সূত্র। এ ওই ও ঔ সন্ধ্যক্ষরাণী এসাং হ্রস্বা ন ভবন্তি। ঠিক লিঙ্গুইস্টিক্সে আমরা যেটা বলি না, এরা শুধুই লম্বা দীর্ঘ। আচ্ছা, গেল। তারপরে বলছেন উভয়ে স্বরা, আর ওখানে ব্যাখ্যা করেছেন বৃত্তিতে যে এদের হ্রস্ব দীর্ঘ প্লুত এই 3 রূপ হয়, আর উদাত্ত অনুদাত্ত স্ফরিত এই রূপও হয়। কাজে কাজেই আমরা দেখতে পাচ্ছি তারা বৈদিক ব্যাকরণ করছেন না, কিন্তু এই স্বরের পরিচয় না দিয়ে কিন্তু এগিয়ে গেলেন না। বৃত্তির মধ্যে সে কথা বলে দিয়েছেন যে এদের উদাত্ত অনুদাত্ত স্ফরিত এই 3 প্রকার হয়, এবং হ্রস্ব দীর্ঘ প্লুত এই 3 প্রকার হয়। আচ্ছা, কিন্তু এ ওই ও এদের এরা শুধুই দীর্ঘ। এসাং হ্রস্বা ন সন্তি, উভয়ে স্বরা, দুজনেই স্বর, সকলেই, মানে 2টো গ্রুপ। অকারাদয় পঞ্চ চত্বার একারাদয়ে উভয়ে স্বরা উচ্যন্তে, উভয়ে ইতি সমুদায় গ্রহণম। আচ্ছা, তারপরে আবার একটা সংজ্ঞা দিচ্ছেন, অবর্জা নামিন। অকারটা বাদ দিয়ে, মানে অকার আকার দুটোই চলে যাবে, বাকি যে স্বরবর্ণগুলো তাদের একটা সংজ্ঞা করলেন
সেটা হচ্ছে নামেন। অবর্ণ বর্জা স্বরা নামিন উচ্চন্তে। সারস্বত ব্যাকরণের একটা মুশকিল হচ্ছে, যত বই ছাপা হয়েছে এত ছাপার ভুল, এত ছাপার ভুল, এত ছাপার ভুল যে খুব মুশকিল। একমাত্র জীবানন্দ বিদ্যাসাগর মহাশয়ের এই কলকাতার বিভিন্ন জায়গা থেকে প্রকাশিত হয়েছে, সত্য যন্ত্রে, আর একটা কোন যন্ত্রে প্রকাশিত, প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডে পূর্বার্ধে তিনি চন্দ্রকীর্তি টিকা দেননি, প্রসাদ ও টিকাটাই দিয়েছেন, কিন্তু দ্বিতীয় খণ্ডে চন্দ্রকীর্তি সুবোধিকা টিকা সহই প্রকাশ হয়েছে। কিন্তু প্রথম খণ্ডটি এত পুরনো হওয়ার কারণে তার যে ডিজিটাল, তার যে ছবি ডিজিটাল লাইব্রেরিতে অ্যাভেলেবল, সেটা প্রায় পড়া যাচ্ছে না, এই জন্য মুশকিল। আদারওয়াইজ সেখানে অন্য কোনো অসুবিধা ছিল না। সেজন্য একটি শুদ্ধ পাঠ সহ সারস্বত ব্যাকরণ এবং তার বৃত্তিটুকু যদি পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো। তাহলে অবর্ণ বর্জা, যেমন যেটা থেকে পড়ছি সেখানে বিসর্গটা লোপ পেয়েছে। আমার হাতে একটা পুঁথি এসছে, একটা নয় দুটো তিনটে, পুঁথিটা পড়তে গিয়ে আমার সুবিধা হচ্ছে বেশি। অবর্ণ বর্জা স্বরা নামিন উচ্চন্তে অনুক্রান্তাস্তাবৎ স্বরা প্রত্যাহার জিগ্রাহয়িষয়া। জিগ্রাহয়িষা মানে গ্রহণ করানোর ইচ্ছা, নিযন্ত গ্রহ ধাতু সন আবার নিচ, তারপরে তার থেকে জিজ্ঞাসা পিপাসার মতো জিগ্রাহয়িষা, যেমন প্রতিপিপাদয়িষা মানে প্রতিপাদন করানোর ইচ্ছে, করার ইচ্ছে না, তাহলে প্রতিপিচ্ছা হতো। ব্যঞ্জনানি অনুক্রামন্তি, ব্যঞ্জনগুলো বলা হচ্ছে। ঠিক আছে, ব্যঞ্জন কারা দেখি এবার। অয়বরল, ওই গন্ডি বেরোচ্ছেন না। তারপরে আসছেন ঝ ঢ ধ ঘ ভ। দেখুন বুধ বোধ ওইটাই, জ ড দ ব গ, জ ঢ ঝ ঢ ধ ঘ ভ, প্রত্যাহার হবে ঝ ভ। আর তারপরে তৃতীয় বর্ণগুলো, প্রথমে পঞ্চম বর্ণ নয়, পঞ্চম বর্ণ এখানে উনি শেষে নিয়েছেন। আচ্ছা, খ ফ ছ ঠ থ, পরেরটা উল্টো, চ ট ত ক প। তারপরে আছে আদ্যন্তাভ্যাম গ্রহণ, স স স, সরি ওটা ছেড়ে গেলাম, তলবস মূর্ধন্য দন্তস্ব, দুবার হ নাইনি, হজা বড় প্রথমে নিয়ে নিয়েছে। আর ন ন ন ম, প্রথম হজ বড় ল, তারপরে মূর্ধন্য দন্তন্য ঙ, ক খ গ ঘ ঙ এবং ম, তারপরে আদ্যন্তাভ্যাম প্রত্যাহারং জিঘ্রিক্ষতা, আবার গ্রহণ। এখানে সরাসরি জিগ্রাহয়িষতা নয়, জিঘ্রিক্ষতা, প্রত্যাহার গ্রহণ করবার ইচ্ছা নিয়ে অয়ং তাভ্যাম এতে বর্ণাগ্রাচ্ছা, এইভাবেই নিতে হবে। তাহলে আদি বর্ণেন সহ গৃহ্যমান তন্নামা প্রত্যাহার, আদি বর্ণের সঙ্গে যে বর্ণটাকে গ্রহণ করা হবে সেগুলো মধ্যবর্তী বর্ণগুলোকে নেবে, সে প্রত্যাহারটার নামও সেটাই হবে। কেউ একজন ভিডিওটা অন করেছেন, খুব ডিস্টার্ব করছে। আচ্ছা, সচ কিরকম বলছে, অয়ু রিল রি এ ও ওই ও,
হয় বড় ল ঞ ম ন ন এই যা যা গোনা হলো ইতি এতেন সংগ্রহচ্য সম্পদ্যতে চটত কপ চটত কপ ওই অর্ডারটা আছে চটত কপ এটি চপ প্রত্যাহার পানিতে আমরা পাচ্ছি চয় প্রত্যাহার মানে সবকটা প্রথম বর্ণ এখানে মানে অঘোষ অল্প প্রাণ এখানে বলা হবে চপ প্রত্যাহার এরকম জব প্রত্যাহার জ ড প্রথমে মূর্ধন্য বর্ণ তারপরে দ দন্ত বর্ণ তারপরে গ কণ্ঠ বর্ণ তারপরে ব এটি জব প্রত্যাহার হবে এরকম সবকটা ঞ ন ন ঙ ম তাহলে ঞ ম মানে ঞ আর ম এটা তাহলে পঞ্চম বর্ণগুলোকে বোঝা যাবে এবং যত্র যত্র যেন যেন প্রথম প্রত্যাহারেণ তং তত্র তত্র গ্রাহ্য স্বপ্রত্যাহার তত্র তত্র গ্রাহ্য সংখ্যা নিয়মস্তু নাস্তি এর মধ্যে সংখ্যার কোনো নিয়ম নেই। আচ্ছা পরেরটাতে যাচ্ছে এরপরে বলছেন যে কারা কারা সবর্ণ এতেষাং হ্রস্ব দীর্ঘ প্লুত ভেদা সবর্ণ হ্রস্ব দীর্ঘ প্লুত যারা তারা কিন্তু সবর্ণই থাকছে আর কি হচ্ছে এতেষাং হ্রস্ব দীর্ঘ প্লুত ভেদা পরস্পরং সবর্ণা গণ্যন্তে লোকায় সিদ্ধির ইতি বক্ষ্যতি তত লোকত এব সংজ্ঞা জ্ঞাতব্যা একমাত্র হ্রস্ব দ্বিমাত্র দীর্ঘ ত্রিমাত্র প্লুত ব্যঞ্জনং অর্ধমাত্রকম এষাম অন্যেপি উদাত্তাদি ভেদা সন্তি ছাপাতে হয়েছে উদানাদি দেখুন বৈদিক অংশ করছেন না কিন্তু বলছেন উচ্চৈর উপলভ্যমান উদাত্ত নিচৈর মানে উপলভ্যমান অনুদাত্ত সমবৃত্তিয়া উঁচুও নয় আবার খুব নিচুও নয় সেটা হচ্ছে স্বরিত এবার একটা কথা বলেছেন খুবই সুন্দর সেটা হসা হ আর স ছিল শেষে তলব সম্বর্ধন স দন্তস্ব আর হজ বরট হল বলছেন না হসা মানে প্রত্যাহারটা হচ্ছে হ আর স অকারান্ত হসা ব্যঞ্জনানি হকারাদয় সকারান্তা বর্ণা হসা ব্যঞ্জনানি ভবন্তি স্বরহীনং ব্যঞ্জনম একবার লিঙ্গুইস্টিক্স বোঝাচ্ছেন যেন মনে হচ্ছে যে ব্যঞ্জনটাতে স্বর নেই কিন্তু তুমি ওই ফোনেমটা বুঝবে অকার উচ্চারণার্থম তেষু অকার সুখ মুখ চারণার্থত্বাৎ তাদের মধ্যে যে অকারটা আছে হজা বড় লন ইত্যাদি করে যখন বলে যাচ্ছি হজা বড় ল চট ত কপ তখন সেখানে যে অকার অকারটা বলছি ওই অকারটা কিন্তু ওইখানে ব্যঞ্জনের অংশ নয় অকার বাদে অংশটা হচ্ছে ব্যঞ্জন কাজে যখন ব্যঞ্জন কার্য উপদিষ্ট হবে তখন পুরো চ এটার উপদেশ বুঝবেন না কারণ ওখানে সুখে ভালো করে অনায়াসে মুখ দিয়ে উচ্চারণ করার জন্য ওইটা বলা হচ্ছে আর তার সংজ্ঞা হচ্ছে ইট হ্যাঁ এটা হচ্ছে ইট এখন বললেন তার সংজ্ঞা ইট সংজ্ঞা বলে আলাদা করে বলছেন না ওই একটা নাই
প্রয়োজন মতো বলে যাচ্ছেন। এটা মুগ্ধবোধেও আমরা দেখেছি যে সন্ধির জন্য যে কটা সংজ্ঞা দরকার সে কটা সংজ্ঞা দিলেন, আবার শব্দরূপ করার জন্য যে কটা সংজ্ঞা দরকার সে কটা দিলেন, তারপরে 3-4বার সংজ্ঞা রয়েছে, তারপরে আবার ধাতুরূপ করার সময় যে কটা সংজ্ঞা দরকার সেটা দিলেন। এখানে বলছেন কার্যায় ইত, কার্য সাধনের জন্য এই ইত সংজ্ঞাটাকে নিতে হচ্ছে। প্রত্যয় আদি অতিরিক্ত কসময়চিত কার্যায়, প্রত্যয় প্রভৃতি যোগ করার সময় কোন কোন কার্য সাধনের জন্য উচ্চার্যমান বর্ণ ইত সঙ্গকও ভবতি। সাধারণত পাণিনি ব্যাকরণ পড়ে আমাদের যে ধারণা ওই শেষের হলন্ত ব্যঞ্জনটাই সবসময় একটা ইত হয়, একটা অনুবন্ধ হয়। ইনি কিন্তু অকারের ইট সংজ্ঞা করে দিলেন। হ্যাঁ, অকারের ইট সংজ্ঞা আমরা পাণিনি ব্যাকরণে পেয়েছি কি অজনুনাসিক ইট। আচ্ছা, ওটাকে অনুনাসিক করে পড়বে এবং যা অনুনাসিক সেটা হচ্ছে ইট, যে অচ অনুনাসিক। যস্য ইট তস্য লোপ। আচ্ছা হলো, তাহলে প্রথমে ইট সংজ্ঞা, যার ইট সে হবে লোপ। লোপ মানে কি? বর্ণা দর্শনং লোপ। পাণিনি বলেছেন অদর্শনং লোপ। বর্ণ বিরোধ লোপস, এইটা খুব নতুন সারস্বত ব্যাকরণে। উনি লোপ আর লোপস, লয়কার পদ তালবস্য হলন্ত, এই একটা সংজ্ঞা করেছেন। লোপস হলে সেইখানে আর ওই বিরোধ হবে, বর্ণ বিরোধ, মানে বন্ধুভাবে হবে না। মিত্রবদ আগম, যখন বলা হবে লোপস তখন আর কিছু হবে না, ওই সন্ধি টন্ধি গুলো হবে না। যেমন আমরা ওই ওই হরই এটি যদি কেউ বলে, হরৌ এটি এরকম যদি কেউ বলে, তাহলে হরবে এটি হয়, হর এহি হরয় অয় এ চোয়া মায়াব, ওই যে য় আর ব হলন, এইগুলো কি বলা হচ্ছে? সাকল্যের মতে এই অংশটা লোপ হয়। তারপরে কি আবার সন্ধি হবে? না, হবে না। এখানে ইনি ওই জায়গাগুলোকে বলেছেন যে এটা লোপস হবে, তালবস্য হলন্ত। হ্যাঁ, লোপস যদি হয় বর্ণ বিরোধ, তাদের পরস্পর বিরোধ হয়ে যাবে। পরস্পর বিরোধ হয়ে গেলে আর সন্ধি কার্যটা কিছুই হতে পারবে না। মিত্রবদ আগম, শত্রুবদ আদেশ। আচ্ছা, এই যে কথাগুলো আমরা পাণিনি ব্যাকরণ পড়ার সময়ও পরিচিত হই, কিন্তু প্রত্যেকটি কথা সারস্বত ব্যাকরণে আছে এবং খানিকটা অন্যরকম ভাবে মুগ্ধবোধ ব্যাকরণ আমরা পেয়েছি। স্বর অনন্তরিতা হসা সংযোগ, স্বরের দ্বারা অব্যবহৃত যদি হয়, অনন্তরিতা, অন্তর মানে ব্যবধান, স্বরের দ্বারা যদি ব্যবহৃত না হয়ে যায় তাহলে যে ব্যঞ্জনগুলো আছে সেগুলোর নাম কি হচ্ছে? নাম সংযোগ বর্ণ। আর বর্গ কি করে নির্দেশ করব? কু চু টু তু পু বর্গা। কুচু টু তু পু বলে তুমি বর্গ বুঝবে, মানে ওই ওই বর্গ বুঝবে। উকার পঞ্চবর্ণ পরিগ্রহণার্থ, ওই উকারটা যে বলা হয়েছে তার দ্বারা তুমি 5টা বর্ণই বুঝে নেবে। হলো, এখন এইভাবে যে উকারটা দিয়ে অনুদিত সবর্ণস্য চা প্রত্যয় দেখলাম, এখানে অত্যন্ত সহজভাবে তিনি এইগুলোকে বুঝিয়ে দিলেন। এখন এই সংজ্ঞা বিধানের পরে তাহলে তার ব্যাকরণে কি কি পদ্ধতিতে এগোচ্ছে, তাহলে সর্বপ্রথমে সংজ্ঞা এবং প্রত্যাহার, তারপরে সন্ধি, প্রথমে অৎসন্ধি স্বরসন্ধি, তারপরে অৎসন্ধির মধ্যে কোথায় প্রকৃতি ভাব, কোথায় সন্ধি হচ্ছে না, তারপরে ব্যঞ্জন সন্ধি, তারপরে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধিকে তিনি বিসর্গ সন্ধি বলেছেন। এবং বিসর্গ কোথা থেকে আসছে বলছেন, স্রোর বিসর্গ, স আর র দুটি হলন, তাহলে ছয় রয় হলন, মানে একটা ব্যঞ্জনান্ত শব্দ। ষষ্ঠী বহুবচন, ষষ্ঠী দ্বিবচন কি হবে? ওহ
বণিজ বাচো, তাহলে স আর র কি হয়, কিসে পরিণত হয়? বিসর্গ। ওই সসজুষ রু, তারপরে কি বলা হলো না, খরবসান ওর বিসর্জনীয়, এত নয়, সোজা বললেন স্রোহ, বিসর্গ। এই সন্ধির পরে আছে শব্দরূপ, তারপরে হচ্ছে সীবন্ত। এই শব্দরূপকে উনি কি বলেছেন? সীবন্ত। বলে সীমান বা স্যন্ত, সীবন্ত নয়, স্যন্ত। কেন না, প্রথম বিভক্তিটা প্রথমে একবচনে তিনি সু বলেননি, সি বলেছেন। তারপরে ওই সুবন্তের পরেই, মানে শব্দরূপের পরেই এনেছেন স্ত্রী প্রত্যয়। কারণ প্রত্যেকটা জায়গাতেই কি করেছেন? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ শব্দরূপ দিয়েছেন। এই জন্য ওখানে প্রকরণে বলা হচ্ছে ষডলিঙ্গা, মানে প্রতি শব্দেরই মানে অজন্ত, ব্যঞ্জনান্ত, আবার পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, তাহলে ষডলিঙ্গ হলো। এখন তারপরে স্ত্রী প্রত্যয় করে কতগুলো হচ্ছে, স্বাভাবিকভাবে স্ত্রীলিঙ্গ, কিন্তু আবার স্ত্রী প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ হয়। কাজেই শব্দরূপ ও সাধনের ঠিক পরে পরেই অতিরিক্ত ভাবে স্ত্রী প্রত্যয়টা যোগ করেছেন। পরবর্তী অপাণনীয় ব্যাকরণে এই পদ্ধতিটা অনেক জায়গাতেই দেখা যায়। তারপরে কারক প্রকরণ, তারপরে সমাস, তারপরে তদ্ধিত। এরপরে এই পর্যন্ত পূর্বার্ধ যত গ্রন্থ ছাপা আছে বা পুঁথিতেও। তারপরে হচ্ছে ধাতুরূপ। এই ধাতুরূপ করতে গিয়ে তিনি যা দিয়েছেন সেটা হচ্ছে ধাতুরূপের দশবিধ গণ, তার সবকটি লকার, এবং এর পরে তিনি নিযন্ত্রটাকে ধরছেন। নিযন্ত্র মানে নেচ নয়, ওখানে হচ্ছে নিয়ন্ত, ইয়ের হ্রস্বইকার, এটাই নিচের জন্য বলেছেন। অর্থাৎ পজিটিভটা এখানে হচ্ছে নিয়ন্ত, ইয়ের জফলা, ইয়ের হ্রস্বইকার, সেটা অন্তে যার আছে নিয়ন্ত। তারপরে হচ্ছে সন, সযুক্ত, সাধিকার, মানে সন প্রত্যয়, যেটাকে বলা হয়েছে পাণিনিতে। তো উনি ওই ন অনুবন্ধটা নেননি, স বলেছেন। ইচ্ছার্থে ইচ্ছায়াম আত্মন স, নিজের ইচ্ছা বোঝালে স হয়। এবং সেখানে বৃত্তিতে বুঝিয়ে দিয়েছেন যে এখানে দ্বিত্ব হচ্ছে দ্বিষ্ট। আর এটা তারপরে উদাহরণ দিলেন, দুই করে কি হলো? বুভু সতী, হতে চায়। আচ্ছা, তারপরে কি বললেন? স্বধাতু, সযোগ করলে, স মানে শান্ত, সযোগ করা যেটা, সেটা ধাতু। আর ধাতুত্বাৎ তিবাদিস, ধাতু বলে এখানে তীব প্রভৃতি হবে। এবং বৃত্তির মধ্যে উদাহরণগুলো যে দিয়েছেন সেগুলো অতীতকালে, বর্তমান কালে, লুং করে, বিধিলিং করে সবই আছে। এইভাবে ইচ্ছার্থক যে স, সেটা যোগ করে কি কি ধাতুতে কি রূপ হচ্ছে, কোথায় দীর্ঘইকার হচ্ছে, কোথায় জ হচ্ছে, কোথায় আকার হচ্ছে, কোথায় কে আত্মনিপদ হয়ে যাচ্ছে, সেগুলো বলেছেন। ইয়ং, তারপরে ইয়ং লুক, অন্তঃসূচক নয় হলন্ত, এটাকে ইয়ংই রেখেছেন, জ বলেননি, কারণ কর্মবাচ্যে একটা জ এসে যাবে। আবার ইয়ং লুক, আচ্ছা ইয়ং হয়েছে, কিন্তু প্রয়োগের পদ সাধন প্রক্রিয়া সেটা দেখা যাচ্ছে না। তারপরে নাম ধাতু, মানে প্রাতিপদিক থেকে যেটা ধাতু হচ্ছে। তারপরে আত্মনেপদ বিধান, এবং আমরা আত্মনেপদ বিধান, পরস্ময় পদ বিধান করছি। উনি ধরে নিয়েছেন সবাই পরস্ময় পদ। তারপরে আত্মনেপদ কোথায়, কখন, কেন, কোন উপসর্গ যোগে কি অর্থে, সেগুলো করেছেন। এরপরে করছেন ভাব কর্ম প্রক্রিয়া। এরপরে লকারার্থে প্রত্যয় বলে কতগুলো করেছেন। এরপরে হচ্ছে একটু একটা কথা বলছি, আত্মনেপদ বিধানের পরে কি করেছেন বললেন, আরেকবার বলবেন প্লিজ? হ্যাঁ,
আত্মনেপদ বিধানের পরে ভাব ও কর্ম প্রক্রিয়া, অর্থাৎ কর্মবাচ্যে এবং ভাববাচ্যে কি হচ্ছে সেইটা বলেছেন। আর বাকি তো সবই হয়ে গেল, নিযন্ত, নাম ধাতু। তারপরে ভাব ও কর্ম প্রক্রিয়া, প্রত্যেক জায়গাতেই একটা প্রসঙ্গ, একটা অংশ আরম্ভ হওয়ার আগে উনি কিন্তু প্রক্রিয়া বলেছেন, সাধি প্রক্রিয়া, ইয়ং প্রক্রিয়া। ব্যাকরণের মধ্যে গ্রন্থাংশকে তিনি প্রক্রিয়া বলেই বলেছেন। বললাম এই ব্যাকরণের নামটা সারস্বত প্রক্রিয়া বলেই প্রতিষ্ঠিত। আচ্ছা, এই সমস্তটা হলো ধাতু রূপের মধ্যেই চলে গেল, কত রকম ভাবে ধাতু রূপ হচ্ছে। তারপরে শেষকালে এই ধাতুরূপ থেকে আরম্ভ করে কিন্তু চলেছে উত্তরার্ধটা। তাহলে ধাতুরূপের মধ্যেই দশবিধ গণ, সেই গণের অর্ডারটা ভাদি অদাদি চুহত্যাদির তুদাদিষ্ট রুদাদিষ্ট তনক্রিয়াদি চূড়াদয়, ওই নিচ হচ্ছে শেষকালে চূড়াদি, ওইখানে নিটা নিয়ে এসছেন, নিয় হস্যই কাটটা, ওইটা করে তারপরে বাকি আরো অন্যান্য, যে কেবল চূড়াদি গণীয় ধাতু সবসময় স্বাভাবিক নিত্য নিয়ন্ত তা নয়, অন্যান্য ধাতুকেও অন্যকে দিয়ে কাজ করানোর জন্য, অন্য কর্তৃক ক্রিয়া বোঝানোর জন্য যে অন্যকে কাজে প্রযুক্ত করে, তার জন্য ওই ক্রিয়াপদটা ব্যবহার করতে গেলে ইয়ন্ত করতে হবে, এসব বলে উদাহরণ দিয়েছেন। যে তারপরে বলেছেন কে ফল পাবে কে ফল পাবে না ইত্যাদি। এই ধাতু রূপের যে গণটা উনি দিয়েছেন, সেই গণের অর্ডারটা কিন্তু আমরা পাণিনির যে অর্ডারটা, ওই যে কারিকাটা আমরা জানি, সেই অর্ডারেই দিয়েছেন। আরেকটা কথা আমি এখানে বলতে চাই, শব্দরূপ করার সময় উনি শেষকালে গিয়ে অব্যয় শব্দকেও বলেছেন, অব্যয় শব্দগুলি গ্রহণ করেছেন। ওই শব্দরূপের শেষে অব্যয় শব্দগুলোকে গ্রহণ করে বলেছেন অব্যয় শব্দের সঙ্গে যে বিভক্তি যোগ হয় সেটা লোপ পায়, বিভক্তিটা উচ্চারণ হয় না। আর তার ফলটা কি হয়, ওই যে কারিকাটা ছোটবেলা থেকে মুখস্থ করছি, হ্যাঁ, যে সদৃশং ত্রিষু লিঙ্গেষু সর্বাসু চ বিভক্তিষু বচনেষু চ সর্বেষু যন্নব্যেতি তদব্যয়ম, এটা এখানে রয়েছে মূল কথা। আর কারা কারা অব্যয় শব্দরূপ করতে গিয়ে বলেছেন, ধাতুরূপের ক্ষেত্রে যেমন ওই ভাবকর্মণটা সবার শেষকালে দিয়ে গেলেন, যে এই সমস্ত ক্রিয়াপদ এতক্ষণ কর্তৃ অর্থে বলে গেলাম, কর্মবাচ্যে এবং ভাববাচ্যে গেলে সেখানে আসবে, এটা বলেছেন। প্রাদের উপসর্গ, উপসর্গা, প্রাদি যা সেটা হচ্ছে উপসর্গ বলে প্রাদি পাঠটা বৃত্তিতে দিয়ে দিয়েছেন, হ্যাঁ, প্রপর অপসম অনুভব ইত্যাদি। প্রাগ ধাতু মানে বৃত্তিতে বুঝেছেন অনুবৃত্তি হচ্ছে, উপসর্গা ধাতু প্রাগ ভবন্তি তৎ অব্যয়ম, এই যে উপসর্গ ওরা হচ্ছে অব্যয়। আর তুমি পরে দেখবে, আমি পড়াবো, ত্বাবন্তশ্চ, ত্বা জপ তুম দা ধা বতু, এইসব প্রত্যয়গুলো যেমন মাতৃবৎ, বহুধা শতধা, মানে শতেন প্রকারেণ শতধা, ওখানে আর বিভক্তি হচ্ছে না, শতধয়া হচ্ছে না। গৃহং গত্বা, গৃহং গত্বাম এরকম হচ্ছে না। বিদ্যালয় মন্দিরং গন্তুম, বিদ্যা মন্দিরং গন্তুম, তুম পরে আবার হচ্ছে না। এইটা লিঙ্গুইস্টিক্সে কি বলা হয়, যে আসলে প্রত্যয়টা ছিল, অসমাপিকার প্রত্যয়টা ছিল তু, তারপরে কখনো দ্বিতীয়া হয়েছে, কখনো তৃতীয়া হয়েছে, কখনো চতুর্থী হয়েছে, যেটাকে লিঙ্গুইস্টিক্সে কি পড়া হচ্ছে না, অ্যাকুজেটিভ ইনফিনিটিভ, ডেটিভ ইনফিনিটিভ, অ্যাবলেটিভ ইনফিনিটিভ, মানে তুর সঙ্গে যখন যে মধ্যা কর্তর বিততং সংযভার, এই যে কর্ত, এইটা হচ্ছে তু, তারপরে পঞ্চমী হয়েছে। কিন্তু পাণিনি সূত্র আলাদা আছে, ঈশ্বরে তো কসুনৌ, পঞ্চমী এবং ষষ্ঠী হতে পারে কোথায়, তুমের জায়গায়, তুমর্থে সে সেন অসে অসেন কসে কসেন, ওই ডেটিভ ইনফিনিটিভ,
কিন্তু ওটা তুতে চতুর্থী দিলেই হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে কেন এই কথাটা লিঙ্গুইস্টিক্যালি বলতেই হবে আমাদের, কারণ ঈশ্বর শব্দ নেই। এ ব্যাপারে মাধব দেশপান্ডে ভালো কাজ করেছেন, আরো অনেকেই করেছেন। সেটা হচ্ছে ঈশ্বর শব্দ নেই, সেখানেও হচ্ছে কি তসুন হয়েছে, যেমন মধ্যা কর্ত বিততং সংযভার, কাজের মধ্যখানেই যে কাজ ছড়িয়েছিলেন গুটিয়ে নিলেন সংযভার, ওটা আছে সূর্য সূক্তে আছে। তাহলে এই যে কর্ত মানে ক্রি ধাতু তসুন প্রত্যয়, এখানে তো কোনো ঈশ্বর শব্দ নেই, কাজে ঈশ্বরে তসুন কসুনও কি করে ব্যাখ্যা হবে? আমরা টিকা সায়নের ভাষ্য ইত্যাদি দেখতে পারি তারা কি করে এটা সংখ্য দিয়েছেন বা করেছেন ইত্যাদি। আর তারপর তো সবই ছন্দসী বহুলম, আচ্ছা, বা বহুলং ছন্দসী 13 বার আছে, শুধুমাত্র বহুলং ছন্দসী। আচ্ছা, এখন এই যে বলছেন অব্যয়াত বিভক্তের লোক, অব্যয়ানাঞ্চ লিঙ্গ আদি নির্দেশ উক্ত, অব্যয়েরও লিঙ্গ প্রভৃতি বলা হয়েছে, কিন্তু তারপরে যে বিভক্তিটা হবে সেটা আর দেখা যাবে না। লুক মানে লোপ, এই যে লুক কথাটা উনি নিলেন, এটা চটজলদি বলছেন লোক ব্যবহার, তোমরা তো শুনেইছো লুক বলে একটা জিনিস আছে, প্রত্যেক কথা বলে দেবো নাকি, বুঝে না। আচ্ছা, এখন এই ধাতুর দশবিধ গণ এবং তার যে লকার, এগুলো সমস্ত ব্যাখ্যা করেছেন এবং উদাহরণগুলো খুব চমৎকার। আর তারপরে হচ্ছে কি কৃত প্রত্যয়, এই কৃদন্ত অধ্যায় দিয়েই হচ্ছে সারস্বত ব্যাকরণের শেষ। কৃত প্রত্যয়কে কয়েক ভাগে ভাগ করা হচ্ছে, কর্ত্রার্থ কর্তৃ অর্থে, তারপরে ভাগটা হচ্ছে নিষ্ঠা মানে তক্তবতু, ওটা তক্তবতী বলেছেন। তারপরে 3 নম্বর হচ্ছে কসু আদি, কসুয়াদি মানে সত্যি সানজ কসু কানজ, ওই জায়গাটা চলে গেছেন। 4 নম্বর করেছেন উনাদি, 5 নম্বরটা করেছেন শিলার্থ, নিনি তাচ্ছিল্যের নিনি, ওই শিলার্থ যে কাজ। তারপরে করেছেন ভাবাধিকার, ভাবে যে প্রত্যয়গুলো হয়, যেমন গমনম শ্রবণম, ক্রিয়াটাকে বুঝায়। তারপরে করেছেন কৃত্য প্রত্যয়গুলোকে, তারপরে করেছেন স্ত্রী অধিকার। এখন অনেকগুলো এই ভাবাধিকার আর কৃত্য আসে, সেখানে কি হচ্ছে শব্দটা স্ত্রীলিঙ্গ হবে, যেমন ক্ষিন প্রত্যয়ান্ত যে শব্দ, মতি গতি বুদ্ধি ইষ্টি সৃষ্টি শ্রুতি, এই সমস্ত ক্ষিন প্রত্যয়ান্ত শব্দ হচ্ছে স্ত্রীলিঙ্গ। তারপরে আবার কি হচ্ছে যজাদি ধাতু, যজ প্রভৃতি যে ধাতু, সেখানে ক্ষেপ প্রত্যয় হলে সেইটা স্ত্রীলিঙ্গ হয়, যেমন ইজ্জা, ইজ্জা ধয়ন দানানি তপসত্যং ধৃতিক সমা, যজ্জা হয় না। ব্রজ্জা প্রব্রজ্জা, এই স্ত্রী অধিকারের মধ্যে এইগুলোকে নিয়েছেন, কোন কোন কৃত প্রত্যয় যোগ করে, কোন কোন ধাতুর সঙ্গে কোন কোন কৃত প্রত্যয় যোগ করে সেই শব্দগুলো স্ত্রীলিঙ্গে চলে যাবে, অর্থাৎ এই যে ক্যাটেগরাইজেশন এইটা করে দিয়েছেন। শেষকালে করেছেন ক্ষত্রবাদী, বয় তয় বয় আকার, মানে ক্ষত্রবা যেটা কৃত্বা গত্বা ভূত্বা, এই কয় তয় বয় আকার এবং সেই আদি যে প্রত্যয়, অর্থাৎ প্রত্যয়গুলোর এই ক্যাটেগরাইজেশন, এই ভাগটাই মুগ্ধবোধেও কিন্তু চলেছে। এইখানে ত্বাদি প্রত্যয় গিয়ে শেষকালে ওই যেটা বললাম শেষ 3টে সূত্র যে এরকম ভাবেই বলে দিলেন। এখন আমি কিছু কিছু জিনিস একটুখানি বলতে চাই এই শব্দরূপের থেকে আর কারকের থেকে। একটা হচ্ছে প্রথমে কারকটাই বলি, যে যেমন সারস্বত ব্যাকরণে সেই রকমই
মুগ্ধবোধ ব্যাকরণেও কারক প্রকরণ বলা হচ্ছে, কিন্তু শুরু করা হচ্ছে বিভক্তি দিয়ে। তার মানে কারকের লক্ষণ দেননি তা নয়। এখানে যদি আমরা সূত্র সংখ্যা বিচার করি তাহলে দেখতে পাবো যে কিভাবে জিনিসটা চলেছে। এখন দেখুন, হ্যাঁ যেটা বলছিলাম বুদ্ধবোধ ব্যাকরণে, আচ্ছা চন্দ্রগৌমীর ব্যাকরণে কারকের সূত্র আছে বোধহয় ৯৭টা। এবং তিনি কারক আর বিভক্তি আলাদা করেছেন। একটানা সূত্রগুলো বলে গেছেন, কিন্তু কারক আর বিভক্তিকে আলাদা করেছেন। আর এই সমাসটা যে একার্থ আর কারকের পরে সমাসটাকে আনা, এইটা সর্বত্রই করেছেন। যেমন চন্দ্রগৌমীর কথা বলছি, তিনি সূত্র করেছেন সব মিলিয়ে ২-১-৪০ থেকে ২-১-৯৮ পর্যন্ত সূত্র। তার মানে ওদিকে ৪০টা, ২-১-৯৮, তো ওখান থেকে ৩৯টা বাদ দিলে হবে ৫৯টা সূত্র। ৪ আর ৫, ৫৯টা সূত্র চন্দ্রগৌমীতে আমরা পাচ্ছি। এবং তার সূত্রগুলো হচ্ছে, দেখুন কারকগুলোকে আলাদা করছেন কিন্তু জিনিসটা একসাথে বলে যাচ্ছেন। ওই বলছেন কর্তরি তৃতীয়া করণে পরিক্রিয়া চতুর্থী চ পরিক্রমণে সম্প্রদান অন্যতরস্যাম স্মার্থেন লক্ষণে সঙ্গ বাচ্চে ঋণে হেতু হলো পঞ্চমী। ঋণে পঞ্চমী, ঋণ যদি হেতু হয় শতাবদ্ধ শতেনবদ্ধ, গুণে বা ষষ্ঠী হেতু না, হেতু শব্দের প্রয়োগ থাকলে সেখানে ষষ্ঠী হচ্ছে। সর্বাদিব্য হেতু অর্থে, সর্বাদি শব্দে কস্য হেত কেন হেতু না, কসময় হেতবে। তারপরে বলছেন সম্প্রদানের চতুর্থী রুচি মতি, রুচি মত যে যার রুচি সে সম্প্রদানের চতুর্থী। এই যে সম্প্রদানের চতুর্থী, ওইটা যাচ্ছে অনুবৃত্তি। রুচিমতি সম্প্রদানের চতুর্থী মানে রুচিমত সম্প্রদান হবে, তারপর তাতে চতুর্থী হবে। অর্থাৎ আবার তারপরে প্রত্যাংভাং গুণ ব্যাপ্যে, তারপরেই বললেন নমস্পতি স্বাহা সদালং তাদর্থে, এরকম। আবার তারপরে কর্মকারকে চতুর্থী মন্নাপ্যে, ওই অনাদরে চতুর্থীটা বললেন। অবধে পঞ্চমী, সব থেকে হচ্ছে চন্দ্রগৌমীর, তিনি অপাদানটাকে শুধু অবধি দিয়েই সব কটা অপাদানের সূত্রে, আটখানা সূত্রে যা যা বলা হয়েছে পাণিনি ব্যাকরণে, সবটা বলে দিয়েছেন শুধু অবধি দিয়ে। এখানে চন্দ্রগৌমীর বৃত্তিটা খুব ইন্টারেস্টিং। যাই হোক, এরপরে আরো যা আছে আছে। আর অধিকরণ কারকে সপ্তমীটা বলেছেন সপ্তমী আধারে, ওটাকে আধার বলেছেন। এবং আধার কত প্রকারের হয়, সেই আধারকে 4 প্রকার বলেছেন। মুগ্ধবোধ, সামিপ্য, আশ্লেষ, ব্যাপ্য, একদেশ আর বিষয়। আর ইনি বলেছেন 6 প্রকার, সারস্বত আর সপ্তমী আধারে। আচ্ছা, ওটা গেল। এখন আমরা যদি এখানে কারককে নিই, সেটা কিরকম দাঁড়াবে। অথ কারক প্রক্রিয়া নিরূপতে, প্রথমে বললেন লিঙ্গার্থে প্রথমা,
সন্মাত্রে লিঙ্গার্থে প্রথমা। লিঙ্গার্থে প্রথমা, তার বাকিগুলো দ্রব্য বোঝালে প্রথমা হবে না। বলছেন লিঙ্গার্থে প্রথমা ধাতু প্রত্যয়াদি অতিরিক্তম অর্থবৎ চ রূপং অর্থবৎ শব্দরূপং লিঙ্গং তস্মৈ এব তস্য এব অর্থে। এবার পরিষ্কার হলো। তাহলে লিঙ্গ বলতে শুধু স্ত্রীলিঙ্গ এই সমস্তগুলো বলছি না, বলছি ধাতু আর প্রত্যয়ের অতিরিক্ত অর্থবৎ যে শব্দের রূপটা, সেটাকেই আমি লিঙ্গ বলে এখানে চিহ্নিত করছি। সুতরাং সেইটা যদি সৎ হয়, সেইটা তস্য এব অর্থে সন্মাত্রে প্রথমা বিভক্তি স্যাৎ লিঙ্গাদয় প্রথমার্থে ইতি কেচিৎ তৎ সদ ব্রহ্ম। বলছিলাম প্রথম উদাহরণটাই তৎ সৎ ব্রহ্ম। আদি শব্দে না, লিঙ্গাদি অর্থে বলেছে না, লিঙ্গার্থে এখানে আদি। কেউ বলেন লিঙ্গাদি অর্থে হচ্ছে। আদি পদের দ্বারা আমি কি বলছি? লিঙ্গাদয় প্রথমার্থে ইতি কেচিৎ যথা লিঙ্গং কুমারী পরিমাণে খারি বচনম একশ্চ বহবহ। তারপরে একটা লম্বা সুন্দর শ্লোক আছে, রবিরিব রবিরিব রাজতে রাজা রোষাত কুমারী রো রুয়তে। রেগে গিয়ে বাচ্চা মেয়েটা খুব কাঁদছে। বো ভুজ্যতে ভুবং ভূপালহ, রাজা পৃথিবীকে খুব বেশি ভোগ করেন। বো ভুজ্যতে জং হয়েছে। প্রাগ আস্তাং রাম লক্ষ্মণ সন্তি সন্ত কিয়ন্ত। সৎ লোকের সংখ্যা অল্প। কিয়ন্ত সন্ত, কিয়ত শব্দ পুংলিঙ্গ প্রথমা বহুবচন। কুমারা শেরতে স্বৈরং। মাং সমুদ্ধর গোবিন্দ প্রসীদ পরমেশ্বর। এই আর কি। কুমারৌ স্বৈরম আসাথাং, এইরকম ভো ভগ অঘ এই সমস্ত করলে সেখানেও সম্বোধনে প্রথমা হবে। এটাই বললেন যে সম্বোধনে প্রথমা হবে। ওই যে মাম উদ্ধর গোবিন্দ। শেষা কার্যে কর্তৃ সাধনয়োর মাত্রে ইতি বিশ্লোবধূ সম্বন্ধ আধার ভাবয় শেষা। আচ্ছা, কার্যব্যাপ্য যেটা, সেটাকেই তিনি বলছেন যে কর্মকারক। এবার আমি অন্যটা
একটু দাঁড়াবেন, আমি খুঁজছি ওটা। আমার এটাই এখানে বক্তব্য যে এখানে কারক এবং বিভক্তিকে উনি আলাদা করেননি, কারক এবং বিভক্তিকে আলাদা করেননি, না করে একটানা গেছেন। এবং কারক প্রকরণটা সারস্বত ব্যাকরণে খুবই সংক্ষিপ্ত। হ্যাঁ, আমি এবার কারক প্রকরণটা বলছি। অদ্ভুত কোথায় সেটা বলছি। লিঙ্গার্থে প্রথমা, এটা তো বলিয়ে দিলাম। তৎ সৎ ব্রহ্ম, এ হলো প্রথম উদাহরণ। ব্রহ্মণ শব্দ ক্লিবলিঙ্গ, তৎ সৎ। নিজ গুণ বিকশন্ত সন্তি সন্ত কিয়ন্ত, নিজ গুণকে এরকম ভাবে বিকাশ করেন, এইরকম খুব সামান্য কয়েকজন মানুষ আছেন, সজ্জন। তারা কিরকম? পর গুণ পরমানুন পর্বতী কৃত্য নিত্যং, নিজের গুণটাকে বিকাশ করেন কি করে? পরের গুণটা যদি পরমাণু পরিমাণ হয়, তাকে পর্বত প্রমাণ করেই বর্ণনা করেন। কুমারা শেরতে স্বৈরং রোরু যন্তে চ নারকা, যে গি অন্তে গীতজ্ঞা, যারা গীতজ্ঞ সঙ্গীতজ্ঞ তারা বারবারই অনবরতই গান করে যান। আর মেমরি যন্ত্রে রুজার দিতা, যারা রোগাক্রান্ত তারা নিত্যই মারা যাচ্ছে। তারপরে আমন্ত্রণে, সম্বোধনকে আমন্ত্রণ বলা হয়েছে। আমি একটি টিকা সম্পাদনা করেছিলাম পুঁথি থেকে, সেখানে সব জায়গাতেই আমন্ত্রণ শব্দটা বলা হয়েছিল। এটা অনেক জায়গাতেই আছে। মাম উদ্ধর গোবিন্দ প্রসিদ পরমেশ্বর। দেখুন, হয় ব্রহ্মবাদ নয়। আর তারপরে ভো ভগদীয় যে হচ্ছে, ভগস্তুভ্যং নমঃ সদা ক্ষমস্ব মাও দুরারাধ্য, এগুলো বলছেন শেষা কার্যে। এরপরে বৃত্তির মধ্যে তিনি বলেছেন কর্তৃ সাধনয়োর দানপাত্রে, দেখুন এই কার্যগুলো কি কি? কর্তৃ সাধন দানপাত্র, বিশ্লেষ অবধৌ, ওই অবধি কথাটাকে নিয়েছেন আর বিশ্লেষ নিলেন। সম্বন্ধ আধার ভাবয় শেষা বিভক্তয় দ্বিতীয়াদ্যা এসু অর্থেষু ভবন্তি, কারো কিছু বলেননি। কার্যে বৃত্তিতে আছে কর্মকারকে। কর্মকারক কেমন? উৎপাদ্য আপ্য সংস্কার্য বিকার্য, একবারে বেদান্তের কথা। যে কোনো কাজে লক্ষ্য হচ্ছে উৎপত্তি, প্রাপ্তি, সংস্কার, বিকার। কর্মকারক, কর্মকারকের কার্যটা কি? না হয় উৎপত্তি হবে, নয় প্রাপ্তি হবে, নয় সংস্কার হবে। সংস্কার মানে দোষ দূর করে গুণ আধান করা, আর বিকার মানে স্বরূপ থেকে অন্য রূপ নেওয়া। উদাহরণ দিচ্ছেন, কর্তা কর্মচ করণং চ সম্প্রদানং তথৈব চ অপাদানাধিকরণম ইত্যাহু কারকানি ষট। উদাহরণ দিচ্ছেন, কটং করোতি কারুকো রদীর্ঘ রূপং পশ্যতি চাক্ষুষ রাজ্যং প্রাপ্নতি ধর্মিষ্ঠ। আর সোমং শুনতি সোমপাহ, এই সোমযজ্ঞের কথা অস্বীকার করতে পারলেন না।
সোমযাগের জন্য সোমযাজীরা সোম শ্রবণ করছেন। এর সঙ্গেই বলে গেলেন অভি সর্বতসঃ কার্যা, উভ নয়, অভি সর্বতসঃ কার্যা ধিক উপর্যাদিষু ত্রেষু দ্বিতীয়া আম্রের দিতান্তেষু ততঃ অন্যত্রাপি দৃশ্যতে। কালা ধনর নৈরন্তর্যে অপি দ্বিতীয়া মাসম অধীতে ক্রোশং পর্বত। নৈরন্তর্য অভাবে যদি নিরন্তর না থাকে, একটানা না হয়, তাহলে হবে না। যেমন বলছেন মাসের মধ্যে 2 বার পড়াশোনা করে, মাসস্য দ্বির অধীতে ক্রোশস্য একদেশে পর্বত। ইতি দ্বিতীয়া কর্তরি প্রধানে ক্রিয়াশ্রয়ে আর সাধকে চ তৃতীয়া বিভক্তির ভবতি। চন্দ্রময় বলছিলেন কর্তরি তৃতীয়া করণে চ। যেমন উদাহরণ দিলেন, সব জায়গাতেই একটা করে শ্লোক। ভিন্ন স্বরেণ রামেণ রাবণ লোক রাবণ। ইনি আবার কেমন কবিত্ব দেখাচ্ছেন, দেখুন জমক করে। রাবণ হচ্ছে তার নাম, লোক রাবণ মানে লোককে যে কাঁদায়, লোকান রাবয়তি ক্রন্দয়তি। ভরাগ্রেণ বিদীর্ণপি বা করাগ্রেণ, এটা ছাপার ভুল, করাগ্রেণ বিদীর্ণপি বানরৈর যুদ্ধতে পুনঃ। নখাগ্রে তাকে, মানে করের আগে কি আছে, নখ, নখ দিয়ে বিদীর্ণ হওয়ার পরেও বানরৈর যুদ্ধতে পুনঃ। এবারে তৃতীয়া শেষ করে দিলেন। ইতি তৃতীয়া দান পাত্রে যস্মৈ দানং সম্প্রদানম নয়। মুগ্ধবোধের সূত্র আছে, যস্মৈ একটা সূত্রের মধ্যে সব কটা সূত্র নিয়ে নিয়েছেন, ওই প্রত্যাং ভাংশুভ প্রবর্তক পর্যন্ত। ঋণ উত্তবর্ণ অমুক তসুক করে যস্ময় দীপসা ক্রোধ দ্রোহ ঈর্ষা অসুবিধা এটা করছেন। ইনি একটা সূত্র অত লম্বা করেননি। দানপাত্রে চতুর্থী, বৃত্তিতে বলছেন দানপাত্রে সম্প্রদান কারকে চতুর্থী ভবতি। সম্যক শ্রেয় বুদ্ধিয়া প্রদীয়তে তৎ সম্প্রদানম। সম্প্রদানের ব্যাখ্যা দিচ্ছেন যে শ্রেয় বুদ্ধি নিয়ে যেটা দেওয়া হয়। নইলে দদাতি দণ্ডং পুরুষ মহিপতে, রাজাকে গিয়ে একটা দণ্ড দিল, মানে লাঠি দিল। ন চাতি ভক্তিয়া ন চ দান কাম্যয়া, ভক্তিতেও দেয় না, দান ইচ্ছা করেও দেয় না। যদ দীয়তে দান তয়া সুপাত্রে তৎ সম্প্রদানং কথিতম। ব্যাস, সম্প্রদানের হয়ে গেল সূত্র। বিশ্লেষ অবধৌ পঞ্চমী। বিশ্লেষ বিভাগ তত্র যো অবধি, সেখানে হচ্ছে বিবক্ষিত তত্র অপাদানে পঞ্চমী। দেখতে পাচ্ছেন ভঙ্গিটা, যেটা বিশ্লেষ সেটা অপাদান কারক হয়, অপাদান কারকে পঞ্চমী, এই প্রসেসে যাচ্ছেন না, সেখানে অপাদান কারকে পঞ্চমী হবে বলে পঞ্চমী শেষ হয়ে গেল। সম্বন্ধে ষষ্ঠী, সম্বন্ধিনোর সম্বন্ধে যো অপ্রধান, এটা লক্ষ্য করার মতন। যো অপ্রধান তত্র ষষ্ঠী, মানে বক্তব্যের সময় বাক্যের সিনট্যাকটিক্যালি যেটা প্রথম বলতে চাইছি সেখানে কিন্তু লিঙ্গার্থে প্রথমা। ভেদ ভেদ কয় শ্লিষ্ট সম্বন্ধ অন্যোন্যম ইষ্যতে, সেটা দ্বিষ্ঠ, দুজনের মধ্যে সম্বন্ধ হয়। যদ্যপি সম্বন্ধ, যদিও দুজনের মধ্যে সম্বন্ধ হয়, ষষ্ঠী উৎপত্তিস্তু ভেদকাত, তাহলে ভেদক যে সেইখানেই ষষ্ঠী হবে। ভেদং বিশেষম ভেদকম বিশেষণম, মানে যেটার দ্বারা যে বইটা পুস্তকম, এটা হচ্ছে বিশেষ্য ভেদম, আর ভেদককে রামস্য পুস্তকম শিক্ষকস্য পুস্তকম। ঠিক আছে, তাহলে গুরু পুস্তকম এটা হচ্ছে বিশেষণ, কি বই, কেমন বই, কার বই। প্রধানং চ বিশেষম অপ্রধানং বিশেষণম, এই জন্য অপ্রধানের ষষ্ঠী, এইটা একটা খুব বড় ইডিয়াম এখানে। রাজ্ঞ পুরুষ জ্ঞেয় পিত্রর এতৎ প্রপূজনম, প্রপূজন কথাটা বলতে চাইছি, কার পুজো করবে, গুরু পূজনম পিতৃ পূজনম, পিতরৌ, হ্যাঁ মাতা চ পিতা চ পিতরৌ, মাতা পিতার পুজো করবে। গুরুণাং বচনম,
পথ্যং, গুরুর বচন হচ্ছে ঔষধ, পথ্য। কবিনাং রসবৎ বচঃ, দেখুন রসজ্ঞান কিরকম। রাজ্ঞ পুরুষ জ্ঞেয়, লোকটাকে সামনে দেখছি, মানে লোকটা কে গো, কোথাকার চাকরি করে, আরে ও সরকারি অফিসার। রাজ্ঞ পুরুষ জ্ঞেয়, শেষে কি বললেন, রসবৎ বচঃ, কার কথা রসময়, কবি নাম। আধারে সপ্তমী, একদম চন্দ্রভূমি। কটে শেতে কুমার অসৌ, বটে গাবঃ সুষেরতে, বটে মানে বট গাছের ওপরে নয়, বট গাছের তলায়। তিলেষু বিদ্যতে তৈলং অভিব্যাপক, হৃদি ব্রহ্ম অমৃতং পরম। প্রত্যেকটা উদাহরণের মধ্যে দেখুন এই একটা চমৎকার ব্যাপার আছে। তাহলে এখানে যে কটে শেতে কুমার, খাটটা জুড়েই শুয়ে আছে, গাছের নিচে শুয়ে আছে, তার সঙ্গে একটা সম্বন্ধ। তিলেষু এটা হচ্ছে অভিব্যাপক। আর হৃদি ব্রহ্ম অমৃতং পরম, হৃদয় জুড়ে ব্রহ্ম আছে। ভাবে সপ্তমী, এই বচনটাই আছে। প্রসিদ্ধ ক্রিয়ার দ্বারা অপ্রসিদ্ধ ক্রিয়ার লক্ষণ যখন হয় তখন সেটা হচ্ছে ভাব, সেখানে সপ্তমী হচ্ছে। বর্ষতি দেবে চৌর আগত। কালে শরদি পুষ্পন্তি সপ্তচ্ছদা, শরৎকালে ছাতিম গাছে ফুল ফোটে। এরপরে বলছেন উপপদ বিভক্তিকে বলছি, বিনা সহ ঋতে নম, এগুলো যোগে নির্ধারণে এই সমস্ত যোগে বিভক্তি হয়। হলো এটইর যোগে দ্বিতীয়া প্রভৃতি বিভক্তি হয়। কোনটাতে দ্বিতীয়া, বিনা সহ, নম যোগে চতুর্থী, ঋতে যোগে দ্বিতীয়া পঞ্চমী তৃতীয়া, নির্ধারণে ষষ্ঠী সপ্তমী, এই স্বামী দায়াদু প্রভৃতি যোগে সপ্তমী। আচ্ছা, বিনা বাতং বিনা বর্ষং বিদ্যুৎ পতনং বিনা, বিনা হস্তিকৃতং দোষং কে ন ইমৌ পাতিত দ্রুমৌ, এই গাছ দুটো ইমৌ দ্রুমৌ কে ন পাতিত, কে উপরে দিল, ঝড় হয়নি, বিনা বাতং বৃষ্টি হয়নি, বিনা বর্ষং বিদ্যুৎ হয়নি, পতনং বিনা বিদ্যুতের মানে ওই কি বলে বাজ পড়েছে তাও না, বিনা হস্তিকৃতং দোষং হাতি এসে সুর দিয়ে আঘাত করেছে তাও নয়। সহাদি যোগে তৃতীয়া অপ্রধানে, নমস্বস্তি সুভা সধালং বসর যোগে চতুর্থী। অর্থাৎ উপপদ বিভক্তির একটা উনি প্রথমেই অধিকার সূত্র করেছেন যে এই সমস্ত শব্দ যোগে দ্বিতীয়া প্রভৃতি বিভক্তি হয়। ঋতে আদি যোগে পঞ্চমী, ঋতে যোগে দ্বিতীয়া চ, দিক যোগে পঞ্চমী, নির্ধারণে ষষ্ঠী সপ্তম। কর্তৃ কার্যয়োর অক্তাদৌ কৃতি ষষ্ঠী, কর্তরি কার্যে ষষ্ঠী বিভক্তির ভবতি। কর্তরি ষষ্ঠী কখন, অক্তাদৌ, ত প্রত্যয় প্রভৃতি যদি না হয়, কৃদন্তে শব্দে ক্তাদি বর্জিতে প্রযোজ্য মানে, তখন কর্তায় ষষ্ঠী হয়। ব্যাসস্য কৃতি ভারতস্য শ্রবণম, দেখতে পাচ্ছেন ব্যাসের কৃতি, ভারতস্য মানে মহাভারত, স্মৃতৌ চ কার্যে, কার্যে মানে কর্মণি, কার্যে কর্মণি, সেখানে ষষ্ঠী হতে পারে। আচ্ছা, তারপরে এখন এইখানটাতেই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ভয় হেতৌ পঞ্চমী, এই যে হেতৌ তৃতীয়া পঞ্চমী বক্তব্যা, এইখানে ভয়ের হেতুটাকেও তিনি উপপদ বিভক্তির মধ্যেই এনলিস্ট করেছেন। ভয় হেতু পঞ্চমী। আর বাকি যেগুলো ভুবক প্রভব জনিকর্তৃক প্রকৃতি, ওগুলো সব অবধির মধ্যে, বিশ্লেষ আর অবধি তার মধ্যে নিয়েছেন। হ্যাঁ, আখ্যাত উপযোগে সেটাও সেখানে নিয়েছেন, কিন্তু ভয়ের হেতুটাকে উনি হেতু পঞ্চমীর মধ্যেই ভয় একটা মানে বার্তিক নিয়েছেন। হেতু তৃতীয়া পঞ্চমী চ বক্তব্যা অনিত্য শব্দ কৃতকত্বাৎ, এটা ন্যায়ের কথা, তমনাশবাবু থাকলে খুশি হবেন। ভয় হেতু পঞ্চমী, ঠিক তারপরেই চৌরাত বিভেতি ব্যাঘ্রাত ত্রস্যতি,
বিদ্যুৎ পাতাৎ চকিত। কিন্তু ভয়ের হেতুতে যখন ত্রাণ করবে তখন কি হবে? তখন ওটাকে অবধি বলে নেওয়া হবে না অন্য কিছু বলে নেওয়া হবে? এটা বিচারের প্রসঙ্গ থাকছে। ইত্থম ভাবে তৃতীয়া, এটা একটা নতুন, ইত্থমভূত লক্ষণে না, ইত্থম ভাবে মানে শিষ্যকে পুত্রের মতো দেখেন। শিষ্যং পুত্রেণ পশ্যতি সংসারম, এ হলো বৈদান্তিকের কথা, বেদান্তের সন্ন্যাসী তো। সংসারম অসারেণ পশ্যতি, সংসারকে মনে করছে অসার। সংসারে অনিত্যেন পশ্যতি হলো পুষ্করিণী নদ্যা পশ্যতি। হ্যাঁ, ঘটি ডোবে না, নামে তালপুকুর, ঘটি ডুবছে না, সেইখানে গিয়ে মনে করছে একটা তালপুকুর। তাহলে একটা মজা ডোবাকে যখন তালপুকুর মনে করছে, তখন মজা পুকুরং তাল পুকুরে না পশ্যতি। জেনাঙ্গ বিকার, একেবারে একই কথা, কোনো তফাৎ নেই। জেন বিকৃতেন অঙ্গেন অঙ্গিন অঙ্গ বিকার লক্ষ্যতে। হ্যাঁ, শিরসা খল্লাট কর্ণেন বুধির পাদেন খঞ্জ ইত্যাদি ইত্যাদি। জনিকর্ত প্রকৃতি দেখুন, এইখানে কিন্তু হেডিংটা কি ছিল? উপপদ বিভক্তি। জনিকর্ত প্রকৃতি সূত্রটাকে বললেন জায়মানস্য কার্যস্য অপাদানম অপাদান সঙ্গং ভবতি, মানে বিশ্লেষ স্থানম হচ্ছে তত্র অপাদানে পঞ্চমী। তাহলে এটা এখানে এলো কেন? এইখানে বোঝা যায় যে কোথায় প্রক্ষেপ হয়েছে। আং আদি যোগে পঞ্চমী, তাদর্থে চতুর্থী। উদাহরণগুলো খুব সুন্দর। ওই যে জনিকর্ত প্রকৃতির উদাহরণ দিচ্ছেন, ওখানে কিন্তু বলছেন তত্র অপাদানে পঞ্চমী। জায় মানস্য কার্যস্য অপাদানম অপাদান সঙ্গম ভবতি। অপাদানম অপাদান সঙ্গম মানে অপাদানম মানে বিশ্লেষ স্থানম জন্মস্থানম। আর এখানে উদাহরণ দিচ্ছেন দেখুন উপনিষদের কথা, যস্মাৎ প্রজা প্রজায়ন্তে আনন্দাদ্বৈব খলবিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তে। যস্মাৎ প্রজা প্রজায়ন্তে তদ ব্রহ্ম ইতি বিদুর বুধা। যেখান থেকে সমস্ত প্রজাবর্গের সৃষ্টি হয়েছে সেটাই তিনি হচ্ছেন ব্রহ্ম। আচ্ছা, এবারে দেখুন তাদর্থে চতুর্থী। সংযমায় শ্রুতং নর ধর্মায় সংযমং ধত্তে ধর্মং মোক্ষায় মেধাবী করতি ধনং দানায় ভুক্তয়ে করতি জন। ক্রুদ্ধাদি যোগে চতুর্থী, ঠিক আছে, সম্প্রদান বলেননি। ক্রুরায় ক্রুদ্ধতি মিত্রায় দ্রুদ্ধতি গুণবতে অসূয়তি। এখানে মুগ্ধবোধ কিন্তু খুব পরিষ্কার। যস্ময় দীক্ষা, ক্রোধ ঈর্ষা অসূয়া, একবার লম্বা সূত্রটা করেছেন। সূত্র সংখ্যা কম, পানির চাইতে মনে হবে, কিন্তু একটা সূত্রের মধ্যে অনেকগুলো ঢুকিয়েছেন। তারপরে ওই চর্মণি দীপিনং হন্তি বিষয়ে চ সপ্তমী, চর্মণি নিমিত্তাৎ কর্মযোগে সপ্তমী, আর লবলোপে কর্মণি অধিকরণে চ ধর্ম্যাৎ প্রেক্ষতে। লবলোপে কর্মণি অধিকরণে চ পঞ্চমী। দেখছেন তাদর্থ চতুর্থীর পরে আবার পঞ্চমী আনছেন, ক্রমটা নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে বলছেন নিমিত্তাৎ কর্মযোগে সপ্তমী চ বক্তব্যা, চর্মণি দীপিনং হন্তি ওই কারিকাটাই দিয়েছেন। তারপরে একটা সূত্র করেছেন বিষয়ে চ সপ্তমী ভবতি, বিষয়ে অর্থে সপ্তমী ভবতি, তর্কে চতুর। ষষ্ঠী সপ্তমী অনাদরে, ষষ্ঠী সপ্তমেও অনাদরে। বহুনাং ক্রোশতাং গতশ্চৌর, অনেক লোক মিলে চেঁচামেচি করছিল, ক্রোশ করছিল। কয়রফলা ওকার তালব্যস ক্রুশন্তি। আচ্ছা, বহুষু অসাধুষু, বহুষু অসাধুষু নিবারয়ৎসু অপি, অনেক অসাধু লোক তাকে বারণ করলেও স্বয়ং আর্য জাতি সাধু মার্গেন, যে সভ্য শিষ্ট মানুষ, আর্য জাত নয়, আর্য জাতি নয়, সে করে কি সাধু মার্গেন জাতি। বহুষু সাধুষু বসৎসু অপি, শত্রু প্রত্যয়ন্ত বসৎ শব্দ। অনেক সাধু লোক বাস করলেও
স্বয়ং অনার্য জাতি অসাধু মার্গেন, যে নিজে অশিষ্ট অসভ্য অশিক্ষিত অনেক সৎ লোক বাস করলেও সে করে কি, সে অসাধু মার্গেই চলে যায়। অন্যক্তে প্রথমা, এই একটা কাজ যদ ইদং কার্যত্বাৎ অন্যেন আখ্যাতেন কৃতা চ উক্তম। অন্যেন আখ্যাতেন মানে কর্মবাচ্যের ক্রিয়াটা, আর অথবা কৃত প্রত্যয় দিয়ে করা হয়েছে, তখন তদা প্রথমা প্রয়োক্তব্যা। ইদং কার্যত্বাৎ ঘট, এটা কার্যবস্তু, কিন্তু কি হয়েছে অন্যভাবে বলা হয়েছে। অন্যেন আখ্যাতেন কৃতাচ, ক্রিয়তে অথবা কার্য অথবা কৃত। ক্রিয়াতে কর্মবাচ্য ক্রিয়া দিয়ে বলা হলো, এই যে অভিহিতে প্রথম কর্মণি। এইবারে শেষ করলেন ছন্দসি স্যাদিশ সর্বত্র। বেদেতে এই যে সি আদি মানে প্রথমা বিভক্তি ইত্যাদি সর্বত্র, যে কোনো জায়গায় যে কোনো ভাবে হয়। যেমন দধি আহুতি দিচ্ছে, সে তো কর্ম, কার্য, ক্রিয়া ব্যাপ্য, এরা এই ভাষা বলেছেন এখানে, ক্রিয়া যাকে ব্যক্ত করে। মুগ্ধবোধে ওই কথাটা মনে হচ্ছে আছে। দধনা জুহতি এরকম আছে এখানে, কারক প্রকরণ উনি শেষ করে দিয়েছেন। এখন আমি সন্ধির কথাতে গিয়ে শেষ করে দেবো, চিন্তা করবেন না। খানিকটা এই চলে বরাবরটা আগেই বলেছি। গো টু করো। আচ্ছা, এখানে আমি আনবো। ওকে, আর একটা জিনিস খুবই লক্ষণীয়, আমরা গুণের সংজ্ঞা সূত্র পেয়েছিলাম যে অদেন গুণ। এই বর্ণমালা বলতে গিয়ে তিনি গুণ সংজ্ঞা করেছেন, বলেছেন অর এত অন্য নামিনো। এই যে অর এত আর ও, এই নামি, এইগুলো হচ্ছে গুণ সংজ্ঞক। মনে রাখতে হবে অর বললেন কেন, অত বললেন না। পাণিনিকে তার জন্য আবার বলতে হয়েছিল উর অন র পর। যখন রির জায়গায় অ এই গুণটা হবে, তখন তারপরে আর একটা র যোগ করতে হবে। আর এখানে উনি বললেন আর ওই ও বৃদ্ধি, এটা বলে দিলেন, ওই রটা নিজেই আগেই যোগ করে দিলেন। স্বরসন্ধি প্রকরণে গিয়ে কি জানি কেন সকলেই কিন্তু দীর্ঘ সন্ধির আগে জন সন্ধিটাই বলেন। ই হ্রস্বই ইয়ং মানে হ্রস্বই নেওয়া মানে হ্রস্ব দীর্ঘ দুটোই নেওয়া হবে, এটা আগে পরিভাষার মধ্যে বলে দিয়েছেন। ইর জায়গায় যা হবে, কোথায় স্বরে পরে। দেখুন তসমিন ইতি নির্দিষ্ট পূর্বস্য, এই পরিভাষাটা এখানে দেননি, কিন্তু পরে পরিভাষা সংগ্রহ ওনাকে করতে হয়েছে। ই বর্ণ যত্বম আপদ্যতে স্বরে পরে, স্বরবর্ণ পরে থাকলে পরে ই বর্ণ য় এই রূপ প্রাপ্ত হয়। দধি আনয় ইতি স্থিতে দধ য় আনয় ইতি তাবৎ ভবতি, তারপরে ওটা দ্বিত্ব হচ্ছে। হ্যাঁ, ওখানে আমাদের কি হচ্ছে, ওই অচরাহাভ্যাং দ্বে অনুচিচ এত কাণ্ড, এখানে উনি সোজা করে দিলেন হসে অহ হস। হস যদি পরে আছে তাহলে হ বাদে স্বরাত পরহ রেফ হসে অর হ মানে ন র ন হ,
তাহলে অর্হ, হসে অর্হ, হস মানে হস দীর্ঘ হবে, দীপ্ত হবে। স্বরাত পর রেফ হকার বর্জিত হস মানে ব্যঞ্জন বর্ণা, হসে পরে দ্বির ভবতি, তাহলে দুটো হলো ধ ধ। তারপরে ঝ ভে জবা, ঝ ভ মানে চতুর্থ বর্ণ, এই যে প্রত্যাহার এটা যদি পরে থাকে তার আগে যে ঝ ভ আছে সেটা জ ব হয়ে যাবে, তা দুটো ধ হবে না, একটা দ হয়ে যাবে। কোনটা? প্রথমটা। তাহলে দয়ে ধয় জফলা হবে, ধয় ধয় জফলা হবে না। ছলাং যশ ঝসি, যেটা যশ না বলে জ ভ বলা হচ্ছে। আর ঝ ভ ঝস নয়, এখানে হচ্ছে ঝ ভ মানে সবকটা চতুর্থ বর্ণ। স্বরহীনং পরেণ সংযোজ্য। আর বর্ণমালা শেখাবার সময় বলেছেন দ্বি বিন্দু বিসর্গ, শিরসি বিন্দু অনুস্বার। এটাকে আমি বলেছিলাম যে উনি কি করছেন, বর্ণ লেখা শেখাচ্ছেন পর্যন্ত, যে দুটো মানে গ্রাফ পর্যন্ত উনি শেখাচ্ছেন। উভয়ে স্বরাক এসব তো বললেন, তারপরে আবার বলেছেন যে দ্বি বিন্দু বিসর্গ, এক বিন্দু শিরসি অনুস্বার। এটা গ্রাফ শেখাবার জন্য, অর্থাৎ হাতের লেখা করাবার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট শিক্ষা। এইখানেই বলছেন যে, আবার বলেছেন অনুনাসিককে, এই অনুনাসিকের লক্ষণটা কেউই অন্যরকম করতে পারেননি। মুখনাসিকা বচন অনুনাসিক, একদম পাণিনি সূত্র ওটাই তাই। এখানেই বলছেন মুখনাসিকাভ্যাম, মুখ দিয়েও শুধু না, নাক দিয়েও শুধু না, উচ্চার্যমান বর্ণ অনুনাসিক, দ্বিবিন্দুর বিসর্গ। এই অনুনাসিকটা কেমন? দ্বিবিন্দু যেটা সেটা বিসর্গ, শিরোবিন্দুর অনুস্বার। তারপরে উচ্চারণ স্থান বলেছেন অপুহ বিসর্জনীয়ানাং কণ্ঠ। আর জনসন্ধির ই ইয়ং স্বরে পরে, স্বরে ই অং স্বরে পরে অনুবৃত্তি করে উ রম, উটা ও হবে, রি রম পিতৃ অর্থ পিত্রর্থ। র অটা তো বলেই দিয়েছেন, উপদেশে অজ অনুনাসিকও দরকার নেই, উনি বলছেন অ যেখানে উচ্চারণের সুবিধার জন্য হচ্ছে সেখানে সেখানে অ হচ্ছে এত। এ অয়, এ চোয়া বাড়াবো একসাথে বলেননি। তারপরে কি বলতে হবে, আবার যথাক্রম অনুদেশ সমানাম একসঙ্গে করে নিতে হবে যথাক্রমে, যেমন যেমন বলা হয়েছে। ওই আয়, ও আও, ইউ আর ভু, বোর লোপস বা পদান্তে। পদান্তে যদি য আর ব এদের লোপ হয় সেটা হচ্ছে লোপস, বিকল্পে বা। আর লোপস হলে কি হবে? আর সন্ধি হবে না। লোপসি পুনর ন সন্ধি ছন্দসি তু ভবতি, বেদে কিন্তু হয়। হে সখে ইতি, তাহলে হে সখ ইতি, অন্তত যদি হে সখ ইতি অথবা হে সখ ইতি। কিন্তু বেদে হে সখেতি এই প্রয়োগ পাওয়া যায়, হে সখে ইতি। সন্ধি করে কি হবে? হে সখ ইতি, এ অয়। তারপরে লোপস হলো, যটা লোপ পেল, গোর লোপস করে হে সখ ইতি। কিন্তু এই যে অ আর ই, এখানে তো গুণ হবে না, যেহেতু লোপস বর্ণ বিরোধক। কিন্তু বেদে হে সখেতি দেখা যায়। আর এদ ও তো অত, এ ও যদি পদান্তে স্থিত একারাত ওকারাত চ, তারপরে যে অকার, অকারস্য লোপ ভবতি, তে অত্র তেত্র, এটা নিয়ে সেদিন অনেক বলেছি যে তে যদি দ্বিতীয়াদি বচনে হয় তাহলে তো হবে না। সবর্ণে দীর্ঘ সহ এসব বলে গেছেন। এবং এখানে বলেছেন অদীর্ঘ দীর্ঘতাং জাতি, নাস্তি দীর্ঘস্য দীর্ঘতা, দীর্ঘ যেটা সেটা কি হবে? ওটা ওটাই থাকবে। পূর্ব দীর্ঘ স্বরং দৃষ্টবা পর লোপ বিধীয়তে। পাণিনি ব্যাকরণে আমরা দীর্ঘ একাদেশ এত কথা বলতে হয়,
এখানে বলছেন যে আগে যদি দীর্ঘ থাকে পরেরটা লোপ পাবে। এইরকম সামান্য শাস্ত্র তো নুনং বিশেষ বলবান হবে। গুণসন্ধিটা ওটা উনি বলেননি আধ গুণ, অ ই এ প্রত্যেকটা আলাদা আলাদা করে বলেছেন। উ ও মানে অ উ ও, রি অর মানে অ রি অর, ক্বচিৎ আর তৃতীয়া সমাসে এরকম ভাবে গেছেন। প্রকৃতি ভাবে প্রথমেই অমি শব্দটাকে নিয়েছেন। অদশ অমি শব্দ সন্ধিং ন প্রাপ্নতি নামি ইরুদের দ্বিবচনং প্রগৃহ্যম, এটা না করলেন। তারপরে বললেন ই উ আর এ সন্ধি করে অন্তঃ জয় ভয় একার, দীর্ঘ উ আর এ সন্ধি করে কি বললেন অন্তঃ জয় ভয় একার। যদি দ্বিত্বে দ্বিবচনে হয় তাহলে সন্ধি হয় না। পটু অত্র মালে আনয়, দুটো মালা নিয়ে এসো। ও নিপাত, ও যে নিপাত সেটাও সন্ধি হবে না। প্লুত সন্ধি হবে না। কারা কারা? প্রগৃহ্য। এখানে প্রগৃহ্য বলে উনি কিছু বলেননি, উনি বলেছেন প্রকৃতি ভাব প্রকরণম। আর যে প্লুত তারও প্রকৃতি ভাব, কেন না সে হবে না। কে প্লুত? দূরাত আহ্বানে চটে প্লুত, দূর থেকে ডাকলে পরে যে টি সেটা লোপ হয়। টি সংজ্ঞা আগে দিয়েছেন। ব্যঞ্জন সন্ধির একটাই কথা বলবো, চপা অবে জবা, চপ মানে প্রথম বর্ণ, জব হয়ে যায় মানে তৃতীয় বর্ণ হয়। যদি পরে অবে থাকে তাহলে পদান্তে বর্তমানাস চপা অবা ভবন্তি, অবে পরে অব হজব ওই পর্যন্ত যদি পরে থাকে তাহলে হয়ে যায়। এরকম পরপর পরপর উনি গেছেন। আর বিসর্গ সন্ধির গোড়াতেই বলে দিয়েছেন স্র বিসর্গ, স্বরটা বিসর্গ হবে, তারপরে আস্তে আস্তে সেটার বিস্তার করেছেন। এইভাবে আমরা কোথায় যে বিসর্গ লোপ হওয়ার পরে স এস, ওই যে শৈশ দাসরথী রাম, ওইটা কোথাও কোথাও সন্ধি হয় আর্ষ প্রয়োগে। সৌষাদিতি সংহিতা কোথাও কোথাও সেরকম সন্ধি হয়ে যায়। আর ক্বচিৎ নামিনো লোপস, এটা হচ্ছে সন্ধি প্রকরণের শেষ সূত্র। বলছেন ক্বচিৎ প্রবৃত্তি ক্বচিৎ অপ্রবৃত্তি, ক্বচিৎ বিভাষা ক্বচিৎ অন্যদেব, বিধের বিধানং বহুধা সমীক্ষ্য চতুর্বিধং বাহুলকং বদন্তি। বর্ণাগম বর্ণ বিপর্যয়শ্চ দ্বৌ চা পরৌ বর্ণ বিকার নাশৌ, বর্ণের বিকার হয় কিংবা বর্ণের নাশই হয়ে যায়। ধাতো তদর্থাতি শয়েন যোগ, ধাতুর সেই অর্থের সঙ্গে যোগ। তদ উচ্চতে পঞ্চবিধং নিরুক্তম। তাহলে বহুল বললে কি কি বুঝবো, নিরুক্ত বললে কি কি বুঝবো, আর কতগুলো শব্দ বর্ণাগম গবেন্দ্রাদ, গো ইন্দ্র, এখানে একটা ব এসেছে গবেন্দ্র। সিংহে বর্ণ বিপর্যয়, ষোড়শাদৌ বিকার, ষট সেখানে অটা ও হয়ে গেল। এই ষোড়শাদৌ বিকার বর্ণস্য বিকার স্যাৎ বর্ণ নাশ পৃষোদরে, পৃষৎ উদর, এই সন্ধি করতে গিয়ে তকারটা লোপই পেয়ে গেল, অ উ ও হয়ে গেল। এখানে হলো যোগ স উচ্চতে প্রাজ্ঞৈর ময়ূর ভ্রমরা দিশু, ময়ূর ভ্রমর এখানে একটা যোগ হয়েছে। কাজেই এই যে ব্যাপারটা ওটা হচ্ছে নিরুক্তম। বর্ণাগম বর্ণ বিপর্যয় বর্ণ বিকার বর্ণ নাশ ধাতস্তদর্থাতিশয়েন যোগ তদ উচ্চতে পঞ্চবিধং নিরুক্তং। এই যে ধাতুর অন্য অর্থে প্রয়োগ হয়েছে ভ্রমর আর ময়ূর এইরকম শব্দেতে।
এই পর্যন্তই আমার বলার, আর কিছু বলতে গেলে হবে না। একটাই কথা, পুংলিঙ্গ শব্দরূপ বলতে গিয়ে বলছেন অবিভক্তি নাম আর বিভক্তি যুক্তং পদম, বিভক্তি অন্তং পদম। আর অবিভক্তি যেখানে বিভক্তি হয়নি সেটা হচ্ছে নাম। সেই নামের সঙ্গে কে যোগ হয়? সিঔজস, সি ঔজস, ঔষস, না টা ভ্যাম ভিস, ওটা একই আছে। ঙে ভ্যাম ভ্যাস, ওটাও একই আছে। ঙসি ভ্যাম ভ্যাস, ওটাও একই আছে। ওখানে ঙ সব ইত হবে, ওটা পরে আবার ব্যাখ্যা করবেন। তারপরে বললেন স্রো বিসর্গ, শব্দ করতে করতে যেখানে যেখানে স পেয়েছো সেখানে সেখানে বিসর্গ হবে, যেখানে যেখানে র আসবে সেখানে সেখানে সেটা বিসর্গ হয়ে যাবে। এরপরে ওই তসমাৎ ছশো নপুংসী টুংসি গুলো সো নপুংসী, এইসব নানা রকম আছে। এখন এইটা হচ্ছে সারস্বত ব্যাকরণের যে প্রক্রিয়া, সেটা সহজভাবে দেখা যাচ্ছে প্রয়োগটাকে দেখে যেন সূত্রগুলোর নির্মাণ ঘটেছে। এবং তার মধ্যেও আবার কোথাও কোথাও আমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারি যে কোথাও হয়তো একটু গ্রন্থ শরীরও একটু আদ্রু ওলট পালট হয়ে গেছে এই দীর্ঘ যাত্রা পথে। এখন যদি আবার আমরা নতুন করে অনেক টিকার পুঁথি পাই, হয়তো সেগুলোকে দেখে বলতে পারবো ওই জনিকর্তৃক প্রকৃতিতে অপাদানে পঞ্চমী হবে, কিন্তু সেটা অথ উপপদ বিভক্তি প্রকরণম সেইখানে নিয়ে গেলেন কি করে? ভয় হেতুতে হেতু পঞ্চমী হচ্ছে, ঠিক আছে মানলাম, ওটা চন্দ্রগমিত ওই রকমই আছে। যে হেতুতে পঞ্চমী হচ্ছে, ঋণে পঞ্চমী হচ্ছে, ভয়ের হেতুটাও তো হেতুই বটে, তাতে পঞ্চমী হোক। কিন্তু বারয়তি ইত্যাদি সেখানে অবধি, অগ্নের মানবকং বারয়তি, তখন অগ্নিটা হচ্ছে অবধি, কাজে অবধি আর বিশ্লেষ যেখানে সেখানে অপাদানে, এবং সেখানে অপাদানে পঞ্চমী। কিন্তু ওটা অপাদান সেখানে পঞ্চমী এসব না বলে ওইটাতে অপাদানে পঞ্চমী। আর সবচেয়ে হচ্ছে আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে দান ও পাত্র, দান ও পাত্রে অপাদানে পঞ্চমী। এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস, যার জন্য যখন কেউ রিপোর্ট জমা দেয় তখন সেটা দান ও পাত্র হবে কিনা এটা নিশ্চয়ই প্রশ্ন করা যেতে পারে। এবং ওই যে বলছি পুরুষ রাগ দণ্ডং দদাতি, রাজার কাছ থেকে একটা লাঠি নিয়ে গিয়ে ঘুরে বেরিয়েছিল, ডিউটি করার পরে পুলিশেরা সব অস্ত্রপাতি ফেরত দেয় না, ভাড়ারে গিয়ে জমা দিতে হয়। ডিউটি আর্মস, যা অন ডিউটি আর্মস পেয়েছিল, ডিউটি যেই খতম হবে আর্মস ফেরত দিতে হবে ভাড়ারে, তো সেটা দান ও পাত্র নয়। তখন ষষ্ঠী হবে। রজকস্ত বস্ত্রং দদাতি উদাহরণ আছে। এই পর্যন্তই আমার বলার সময় হয়ে গেছে। তবুও যদি কেউ কিছু একটু আধটু বলতে চান, 5 মিনিট সময় আছে মনে হচ্ছে, আমার ঘড়িতে অন্তত 5-7 মিনিট সময় আছে। দেখুন, আমি মেনলি ফলো করেছি চৌখাম্বা থেকে একটা বই কেবলমাত্র পূর্বার্ধ বেরিয়েছে, আর জীবানন্দ বিদ্যাসাগর মহাশয়ের বইটা, যেটা 1874 এবং 1894 সালে বেরিয়েছিল। আমি একবার দেখে বলবার চেষ্টা করছি। প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড। এছাড়া কাশী সংস্কৃত সিরিজ একটা বই বেরিয়েছিল, সেটাও দেখার মতো। দিদি খুবই সুন্দর হয়েছে বলাটা, প্রায় 2 ঘন্টা বললেন। আগের মাসেও যেটা বলেছি আজকে আবার বলছি, এতটুকু আপনি জল খেলেন না, পুরো 2 ঘন্টা একটানা বললেন। মানে আপনার মানে সত্যি মানে ঈশ্বর আপনার মঙ্গল করুন, মানে ভাবা যায় না। হ্যাঁ, আর মুখে মাস্ক। কাশী সংস্কৃত সিরিজে বেরিয়েছিল, কাশী সংস্কৃত সিরিজে 111 নম্বর, সেটা কাশী থেকে বেরিয়েছিল। পণ্ডিত এডিট করেছিলেন পণ্ডিত নবকিশোর শর্মা। আচ্ছা আচ্ছা, 1936 সালে, 1936-এ। কিন্তু 1893 সালে জীবানন্দ বিদ্যাসাগরের বই বেরিয়েছে, দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডটা বেরিয়েছে শকাব্দে, সেটা আমি গুনে বলছি, আমি লিখে রেখেছি। প্রথমটা বেরিয়েছে 1796 শকাব্দ, মানে 1874, মানে ঠিক 20 বছর পরে, প্রায় 1874-এ জীবানন্দ বিদ্যাসাগর প্রথমটা বের করেছেন, কলিকাতা সত্য যন্ত্রে মুদ্রিতম।
আর দ্বিতীয়ার্ধটা বের করেছেন মানে ধাতুরূপ থেকে কৃত প্রত্যয় পর্যন্ত কলিকাতা সিদ্ধেশ্বর যন্ত্রে মুদ্রিতম 1893 খ্রিস্টাব্দ, এটা ইংরেজি। দ্বিতীয় খণ্ডে বিদ্যাসাগর, জীবানন্দ বিদ্যাসাগর চন্দ্রকীর্তি সুবোধিকা টিকা নিয়েছেন, কিন্তু প্রথম খণ্ডে সুবোধিকা টিকা নেই জীবানন্দ বিদ্যাসাগর এডিশনেও, হয়তো তখনও সুবোধিকা পাওয়া যায়নি, সেটা একটা হতে পারে, চন্দ্রকীর্তি টিকা হয়তো তখনও পাওয়া যায়নি। সেই জন্য প্রথম খণ্ডে কিন্তু জীবানন্দ বিদ্যাসাগরও বাসুদেব ভট্ট রচিত প্রসাদ টিকাটিকেই কেবল নিয়েছেন। তো দ্বিতীয় খণ্ডের ছাপাটা একটু বেটার বা সুরক্ষিত আছে, প্রথম খণ্ডের ছাপাটা পড়া খুবই দুষ্কর, ওই জন্য ওটা আমি স্ক্রিনশট বা কিছু আপনাদের দেখাতে পারলাম না। আর আরো কিছু কাশি থেকে বেরিয়েছে বই, কিন্তু মানে সবকটা প্রিন্টই এত প্রিন্টিং মিস্টেক, আমি স্ক্রিন শেয়ার করিনি ওই জন্য। আরেকটি প্রথম খণ্ড বোধহয় কোথাও পাঠ্য আছে, সেই জন্য হিন্দি একটি টিকা সহ বালবোধিনী, ইন্দুমতি, এইসব সংস্কৃত টিকায় বালবোধিনী আর হিন্দি টিকা ইন্দুমতি সহ কোন এক ঝা, সত্যেন্দ্র ঝা বা কেউ বের করেছেন, আমি দাঁড়ান দেখে দিচ্ছি এখনই। সেটা কাশি থেকে বেরিয়েছে, চৌখাম্বা বই। তো তবুও কাজের কাজ ওই চৌখাম্বাটা থেকেই হতে পারে, এইটুকু বলতে পারি, আর কি বলবো। ওটা হচ্ছে আবার কাশি থেকে, যেটা চৌখাম্বার বই, হরিদাস সংস্কৃত সিরিজ। হ্যাঁ, চৌখাম্বা অমর ভারতী প্রকাশন, এডিট করেছেন নরহরি শাস্ত্রী পেন্সে, আর হিন্দি টিকা করেছেন রামচন্দ্র ঝা। এটা সুন্দর। আর সংস্কৃত টিকা করেছেন নরহরি শাস্ত্রী পেন্সে, সেই সংস্কৃত টিকার নাম ইন্দুমতি। এটা কোনো প্রাচীন টিকা নয়, যাই হোক, তাও এটা নিশ্চয়ই লক্ষ্য করার মতন। কাজে আমার মনে হয় যে সারস্বত ব্যাকরণকে নিয়ে এরপরে মুগ্ধবোধ এসেছে, মুগ্ধবোধের বিষয় বিন্যাস একেবারে একরকম, আর তারও অনেক আগে চন্দ্রগমী কিভাবে জিনিসটাকে নিয়েছিলেন। আর পঞ্চমী বিভক্তির ব্যাপারে আমরা দেখছি এই তিনজনকেই খুবই লক্ষ্য করার মতন। তবে মুগ্ধবোধ সেক্ষেত্রে আমাদের অনেক কাছাকাছি মনে হবে, কারণ তিনি সূত্র সংখ্যা কমিয়েছেন, কিন্তু একটি সূত্রের মধ্যে সবকিছুকে ঢুকিয়ে দিয়েছেন। পাণিনির কারক সূত্রগুলো অন্তত একটা সূত্রের মধ্যে সবকটাকে ঢুকিয়েছেন, এরা যেমন নেয়নি প্রায়। আরেকদিকে মনে রাখতে হবে, চন্দ্রভূমিকে বলা হয় মহাভাষ্যের টিকা করেছিলেন, কাজে মহাভাষ্যকার যেমন সপ্তসূত্রের অপ্রয়োজনীয়তা বলেছেন, সপ্তসূত্রে নিরাকরণ করেছেন, হয়তো সেই পরম্পরাতে চন্দ্রভূমিও কেবলমাত্র একটি সূত্রেই অবধি, সেটাকেই কেবলমাত্র পঞ্চমী ধরে নিয়েছেন, অবধিটাই হচ্ছে অপাদান, সেটাতেই কেবল পঞ্চমী, এবং আর বাকি যা কিছু পতঞ্জলি বলেছেন বুদ্ধিস্থ পরামর্শ করে আমরা সেখানে ভাবতে পারি যে বুদ্ধিস্থ বিশ্লেষ হচ্ছে, সুতরাং আমরা ওখানে অপাদান করতে পারি, অপাদানটা ওইভাবে নেব একটা ইন্টেলেকচুয়াল প্রসেসের মধ্যে দিয়ে বুদ্ধিস্থ পরামর্শ করে। আর বৃত্তিতে চন্দ্রগমী এটা খুব পরিষ্কার করে দিয়েছেন, খুব দীর্ঘ বিস্তার করে বৃত্তি দিয়েছেন ওইখানে সত্যি। যাই হোক, চন্দ্রগমী আজকে আলোচ্য বিষয় নয়। ধন্যবাদ। আর যদি কিছু মন্তব্য করেন, খুব মোটামুটি খুবই বোঝানো গেল কিনা যে সারস্বত ব্যাকরণের আকার প্রকার বা গ্রন্থ শরীরটা ঠিক কেমন। আমার মনে হয় আমাদের অনেক বই রয়েছে, কিন্তু কোনো বইটাই না এই গ্রন্থ শরীরের পরিচয়টা পরিষ্কার পাওয়া যায় না। তার জন্য এখন একটা যে পাঠ্যক্রম শুরু হয়েছে কাব্য শাস্ত্র পরিচয়, সেটা হয়তো আমাদের এই অবকাশটা দেবে যে একটি গ্রন্থ, সেটার বিষয়বস্তু খালি গল্পটা এরকম পড়ে গেলেই হয় না, সেখানে বিষয় বিন্যাস কিভাবে হয়েছে। যেমন সারস্বত কৃত প্রকরণ দিয়ে শেষ হয়েছে, মুগ্ধবোধ কৃত প্রকরণ দিয়ে শেষ হয়েছে, আর স্ত্রী প্রত্যয়টা শব্দরূপের পরেই এসেছে এবং সমাসের পরে তদ্ধিত প্রত্যয় এসেছে। কাজে এগুলো খুব ইন্টারেস্টিং বিষয়। কারক তারপরেই সমাস, যেখানে কারক ছাড়া ওই বিভক্তিগুলো ছাড়া সমাস করা যাবে না, এবং একার্থে সমাস হচ্ছে, এটা দুজনেই বলছেন। হ্যাঁ, তো দানাম ঐক্যে, আর ইনি বলেছেন একার্থে সমাস। চন্দ্রভূমিও সে কথাই বলেছিলেন। এখন আর চন্দ্রভূমির ব্যাকরণ কিন্তু শেষ হয়েছে সন্ধি দিয়ে, আর অদ্ভুত ভাবে শেষ সূত্রে বা শেষ বাক্যের বৃত্তির শেষ বাক্যে তারা এমন একটি দার্শনিক তত্ত্ব দিচ্ছেন, তৎসত্যম বহুলং ব্রহ্মণী, এরকম বলে যে সেটা আমাদের সমস্ত হয়তো দর্শনের প্রতি, জীবন দর্শনের প্রতি আকৃষ্ট করে। আমার এটাই মনে হয়েছে, জানি না আমি দর্শনের ছাত্রী বলে এরকম মনে হয় কিনা। কারণ এবং বেদান্তের মানুষেরা যে কত কাব্য রস ঘন বিষয় দিতে পারেন,
তাতে বৃত্তির মধ্যে তারা যে পদ্মগুলিকে এনেছেন সেখানে যমক এবং অনুপ্রাসের ঘনঘটা এবং তাৎপর্যেরও যে তার মধ্যে দিয়ে তারা রামায়ণ ইতিহাস পুরাণের দিকে এগিয়ে দিচ্ছেন। ভারতস্য শ্রবণম, আস্তাম রাম লক্ষ্মণ, এই যে আস্তাম রাম লক্ষ্মণ, এইগুলোর মধ্যে দিয়ে তারা প্রথমা বিভক্তির উদাহরণ দিতে গিয়ে এমন সব দিচ্ছেন যাতে কারক বিভক্তি অংশটা হয়তো ছোট, কিন্তু সেটা পড়তে গিয়ে সে আরো অনেক গ্রন্থের নাম শুনছে, অনেক গল্পের নাম শুনছে, অনেক ঘটনার কথা শুনছে। সেটা শোনার পরে তার ওইদিকে কৌতূহল বাড়বে। এটাই তো একটা গ্রন্থের লক্ষ্য, যে সেটা সে আরো অনেক গ্রন্থ পড়তে আগ্রহী করবে। আজকের দিনে হয়তো টেকনিক্যাল ভাষায় রিসার্চ মেথডে আমি বলতাম এখানে হিডেন বিবলিওগ্রাফি আছে, প্রচ্ছন্নভাবে অনেক গ্রন্থের সূচি আমরা এখানে পাচ্ছি, অ্যাক্সেস পয়েন্ট আমরা পাচ্ছি, এটাই বলতে পারি। সেটা এতেও যেমন আছে, সারস্বত ব্যাকরণও যেমন আছে, মুগ্ধবোধ ব্যাকরণও উদাহরণের মধ্যে আমরা সেরকম দেখতে পাচ্ছি। এবং মুগ্ধবোধের টিকাকারেরাও ঠিক ওই পন্থা অনুসরণ করে টিকার মধ্যে এমন নতুন অভিনব বিষয়ের সন্নিবেশ করেছেন যা নিয়ে আমাদের কাজ আরো অনেক করতে হবে বলেই আমার মনে হয়। দেবব্রত বাবু যদি কিছু বলেন আমি খুশি হই। আছেন তো? হ্যাঁ, দুর্গাদাস বাবু, আপনি তাহলে ধন্যবাদটা দিয়ে দিন। দুর্গাদাস বাবু, আমরা আজকে অধ্যাপিকা রত্না বসু যে আলোচনা শুনলাম, এর আগের মাসেও শুনেছি, দুদিন ধরে তিনি যে আলোচনা করলেন সেটা একটা সম্পূর্ণ ব্যাকরণের যে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা যায় সেইটি, তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দুর্গাশঙ্কর বাবুকে বলবো যে তিনি দুটি প্রতিষ্ঠানের পক্ষেই আমাদের ধন্যবাদ জানান। হ্যাঁ দিদি, 2 ঘন্টা ধরে যে মনজ্ঞ আলোচনা করলেন তাতে উপস্থিত অধ্যাপক অধ্যাপিকা, গবেষক গবেষিকা এবং ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হয়েছে এবং সমৃদ্ধ হয়েছে। আমরা নিজেরাও দিদির ক্লাস করেছি যখন রিফ্রেশার কোর্স করেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তো 2 ঘন্টা একটানা যেভাবে উনি বললেন, মানে আমরা যেন এইভাবেই অনুপ্রাণিত হতে থাকি, আমাদের এই সারস্বত চর্চা যেন এইভাবেই চলতে থাকে। দিদি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সকলের প্রণাম নেবেন। হ্যাঁ, আর বেলুর বিদ্যা মন্দিরের পক্ষ থেকে আপনাকে সশ্রদ্ধ নমস্কার, প্রণাম, শ্রদ্ধা জানাই। আর এইভাবেই আমাদের পাশে থাকুন, আমাদের ঋদ্ধ করুন, আমাদের আশীর্বাদ করুন আমাদের ছাত্রছাত্রীদের। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ উদ্যোক্তাদের, বেলুর বিদ্যা মন্দিরকে, রামকৃষ্ণ মিশন বেলুর বিদ্যা মন্দির আর হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজকে দুই তরফে আয়োজন করা হয়েছে, তাদের উদ্যোক্তাদের আমি কৃতজ্ঞতা জানাই। এবং যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন, এই সন্ধ্যেবেলায় বিনোদনের সমস্ত অনুষ্ঠান বাদ দিয়ে ব্যাকরণের এই নিরস আলোচনা এবং আমার কাছে আলোচনা, সেটা আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক অনেক ধন্যবাদ সকলকে। এখানেই শেষ করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দিদি। সৈকত বাবু, বেরিয়ে যাব? হ্যাঁ, ঠিক আছে। অনেক ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন সকলে, শুভেচ্ছা জানাই।